দরকার হলে এক এক ক্লাস এক একজনের নেওয়াইতে পারি, যদি কারো রেজাল্ট ভালো হয় একটা লেকচার কাঞ্চি নিল, একটা লেকচার নিরু নিল, ঠিক আছে। অবশ্যই উনি ফিজিক্যালি না পাইলে হয়তো বরিশাল থেকে লাইভে ক্লাস নেবে, কারণ ক্লাস টাইমে ওনার নাও পাওয়া যেতে পারে। চ্যাপ্টার 7 হচ্ছে কাস্টমার ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েটিং ভ্যালু ফর টার্গেট কাস্টমার্স। এই চ্যাপ্টারটার রেশের চ্যাপ্টার আমরা এর আগেও আলোচনা করছি, যেহেতু আমরা মার্কেট সেগমেন্টেশন, টার্গেট মার্কেটিং, মার্কেট পজিশনিং, ডিফারেন্সিয়েশন এগুলো নিয়ে ক্লাস করছি, আলোচনা করছি, এক্সাম্পল দিছি, এমনকি পরীক্ষাও দিছি, সেহেতু ওই সেগমেন্টেশনের জিনিসগুলো এখানেও আছে। এই টপিকেও মূল জিনিসগুলো এগুলোই, মার্কেট সেগমেন্টেশন, মার্কেট টার্গেটিং, ডিফারেন্সিয়েশন অ্যান্ড পজিশনিং। মার্কেট সেগমেন্টেশন কী ছিল আবারও বলতেছি, মার্কেট সেগমেন্টেশন ইজ দ্য প্রসেস দ্যাট কোম্পানি ইউজ টু ডিভাইড লার্জ হেটারোজিনিয়াস মার্কেটস ইনটু স্মল মার্কেট। যে মার্কেট, আমরা যখন শুধু মার্কেট বলি এটা একটা বিশাল মার্কেট। আমরা যদি মার্কেটের কথা বলি তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এশিয়ান মার্কেট। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে সাউথ এশিয়ার মার্কেট। সাউথ এশিয়ার মার্কেটের মধ্যে সবচেয়ে বড় মার্কেট ওইখানে, মানে সাউথ এশিয়া না বলে একটু সাউথ ইস্ট এশিয়া, ওর মধ্যেও যদি সবচেয়ে বড় মার্কেট বলতে হয় তাহলে সেটা হচ্ছে চায়নার মার্কেট। তারপরে সেকেন্ড হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ইয়া করে। তাহলে এই যে মার্কেটটা বড় মার্কেট কিসের বেসিসে হইতেছে? বেশি টাকাওয়ালা সেটার বেসিসে হইতেছে না, বেশি পপুলেশন সেটার বেসিসে হইতেছে। কারণ একটা মানুষ যদি মানুষ হয় আর কি, ঠিক আছে, মানে যার ঘরে একটা মেয়ে জন্মাইছে, সেই মেয়ে জন্মানোর আগে থেকে মেয়েরে কিভাবে বরণ করে নিবে সেটার প্রিপারেশন শুরু হয়েছে। মেয়ে বড় হইতে থাকবে, মেয়ের ভরণ পোষণ বাড়তে থাকবে, এরপরে মেয়ে যদি লায়েক হয়ে যায়, তারপরে কাউরে পছন্দ করে ফেলে, তারপরে তারে পছন্দের স্টাইলে বিয়ে দিতে হবে, 14 দিন ধরে বিয়ের প্রোগ্রাম হবে। মানে এই যে একটা জিনিস, ঠিক আছে, হাতি পালতে এত খরচ হয় না, ঠিক আছে, একটা মেয়ে বিদায় দিতে গেলে তার চেয়ে বেশি খরচ হয়। তাহলে এই যে ব্যাপারটা যে আর যদি নিয়মিত বরিশাল ঢাকার খরচ দিতে হয়, ইয়া করতে হয়, তাহলে তো অন্য ব্যাপার। নিয়মিত ফ্লাইটে করে আসবে, যাবে, ইয়া করবে, ঠিক আছে। শ্বশুরবাড়ি এক জেলায়, আমার বাবার বাড়ি এক জেলায়, আমি থাকবো আরেক জেলায়, ধানমন্ডি, গুলশান, বনানী। সো এরকম হলে তো টোটালি ডিফারেন্ট বিষয়। সো এই যে ব্যাপারটা যে মার্কেট, দেখছো হুজুর অবস্থা, অবস্থা দেখছো হুজুর? এই জন্যই পারতপক্ষে রেকর্ড কম করতে হয়, সব কিছু ধরা বেড়ে যায় যে ক্লাসে আসলে কে কিভাবে ক্লাস করতেছে, কি চলতেছে, ধরা খেয়ে যায় বলা হয়। আর ধরাটা খায় আমার ক্লাসেই খায়, কেন খায় আল্লাহ জানে। যাই হোক, সো যেটা বলতেছিলাম যে সো মার্কেট এভাবে বলতে গেলে চায়না মার্কেট, ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশ মার্কেট। বাংলাদেশ, পুরো বাংলাদেশের কথা বললে বাংলাদেশ একটা মার্কেট, এর মধ্যে আবার ঢাকার কথা বললে ঢাকার একটা মার্কেট, এর মধ্যে শুধু বনানীর কথা বললে বনানী একটা মার্কেট, এর মধ্যে শুধু আমার ইউনিভার্সিটির এতটুকু ক্যাম্পাস এরিয়ার কথা বলতে গেলে এইটা আরেকটা ছোট মার্কেট। শুধু তুমি যখন বনানী সুপার মার্কেটের কথা বলতে যাওয়া, এইটা একটা ছোট মার্কেট। সো এখন তুমি বনানী সুপার মার্কেটের সাথে এতক্ষণ আমরা এর আগে যে মার্কেটগুলো তুলনা করলাম, বাংলাদেশের মার্কেট, সাউথ এশিয়ার মার্কেট, এশিয়ার মার্কেট, এগুলোর তুলনা করলে তাহলে তুমি ওই মার্কেটটা থেকে কত ছোট একটা মার্কেটে চলে আসলো না? এই জিনিসটাই মার্কেট সেগমেন্টেশন হচ্ছে। এবার তোমার প্রোডাক্টের জন্য তোমার মার্কেট সেগমেন্টেশন করা, তোমার সার্ভিসের জন্য তোমার মার্কেট সেগমেন্টেশন করবা। ইভেন মেয়েদের একটা বোরকা, মেয়েদের একটা হিজাব, মেয়েদের একটা আবায়া, সেই আবায়া ডিজাইনও পৃথিবীর প্রত্যেক দেশের মেয়েদের জন্য একই রকম হয় না। সো এইটাও ওয়েদার টু ওয়েদার। ইভেন একটা সিম্পল জিনিস চিন্তা করো, আলটিমেটলি ইউনিভার্সিটির প্রথম কনভোকেশন তো আমাদের এই বছরই হওয়ার কথা ছিল, জানি না শেষ পর্যন্ত কী দাঁড়াবে, হওয়ার চান্স এখন একটু ডিফিকাল্ট। বাট সেই প্রথম জীবনের ইতিহাসের প্রথম কনভোকেশন, সেই প্রথম কনভোকেশনে স্টুডেন্টরা যে কনভোকেশন গাউন পরবে, টিচাররা কনভোকেশন গাউন পরবে, সেই কনভোকেশন গাউন সিলেকশন কমিটির আবার আমি একজন, এবং আমারই কনভোকেশন গাউনের ডিজাইন এগুলো সিলেক্ট করে দেওয়ার কথা। সেই কনভোকেশন গাউন তুমি যদি ইয়াতে লিখে, গুগলে লিখে সার্চ দাও, তুমি পৃথিবীর বিভিন্ন দেশের কনভোকেশন গাউনের ডিজাইনের মধ্যে বেসিক একই রকম পাইলেও 1000 রকমের ডিফারেন্ট পাবা। তার মধ্যে একটা বড় ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, যারা শীতের দেশের
তাদের কনভোকেশন গাউনে তুমি 3-4 লেয়ারের কাপড় পাবা, মোটা কাপড় পাবা, যে কারণ ওই কনভোকেশন গাউন পরে তারা টিকতে হবে। তো শুধু কনভোকেশন গাউন পরলেই তো হবে না, কনভোকেশন গাউন পরে উপরে যদি আমার 3-4টা ওভারকোটই পরতে হইলো, তাই তো কনভোকেশন গাউন দেখাই যাবে না, তাইলে আর ওইটা কনভোকেশন হইলো না, ফিলও আসলো না, ছবি তোলার যে ব্যাপারটা সেটাও আসবে না। তার মানে কনভোকেশন গাউনটা তার উপরে থাকতে হবে। এখন কনভোকেশন গাউন উপরে থাকতে হইলে সে তো আর ভিতরে ওভারকোট পরে উপরেও কনভোকেশন গাউন পরতে পারবে না, তাহলে কনভোকেশন গাউনটা সেই পারপাস সার্ভ করতে হবে যাতে তার সেই জিনিসটা পারপাস সার্ভ হয়, ওয়ার্মথ ক্লথের যে ব্যাপারটা সেই জিনিসটা যাতে সার্ভ করে। এখন তার জন্য কনভোকেশন গাউনের ডিজাইন যা হবে অবশ্যই সেটা ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে মিলবে না, সৌদি আরবের সাথে মিলবে না। এই যে জায়গাটা, যে একই প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমি যখন আমার দেশের, আমার কালচারাল, আমার ম্যাক্রো এনভায়রনমেন্ট, মাইক্রো এনভায়রনমেন্ট সব কিছু ইয়া করে আমি যখন আমার টার্গেট কাস্টমার ফিক্স করতেছি, আমার গ্রুপ অফ পোটেনশিয়াল কাস্টমার্স এটা যখন ঠিক করতেছি, সেটাই হচ্ছে আমার মার্কেট সেগমেন্টেশন, একটা স্মল মার্কেটে ডিভাইড করে। এবার সেই স্মল মার্কেটটা ডিভাইড করার পরে আমি যখন আরও স্পেসিফিক্যালি কাস্টমারের রেঞ্জ ঠিক করতেছি, যে কাস্টমার কারা, তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, তাদের শ্রেণী, পেশা, এগুলো যখন আরও স্পেসিফিক করতেছি, সেটা হচ্ছে টার্গেট কাস্টমার। সো সিলেক্ট কাস্টমার্স টু সার্ভ, একটা হচ্ছে সেগমেন্টেশন, মার্কেটটাকে ছোট সেগমেন্টে ডিভাইড করা, এবং এই যে সেগমেন্টেশনের মধ্যে কাদেরকে আমি টাচ করব, কাদের কাছে আমি প্রবেশ করব, কাদের কাছে আমার প্রোডাক্টটাকে পৌঁছাবো, কারা হচ্ছে আমার পোটেনশিয়াল কাস্টমার সেটা। এরপর ক্রিয়েট ভ্যালু ফর টার্গেট কাস্টমার্স, এবং এখানে ভ্যালু প্রপোজিশনের জায়গাটা এটা হচ্ছে যে আমি কাদেরকে সার্ভ করব আর এদেরকে কি ভ্যালু অফার করব। ভ্যালু অফারের জায়গাটাই ডিফারেন্সিয়েশন এবং পজিশনিং আসবে, যে ডিফারেন্সিয়েশনটাকে ডিফারেন্সিয়েট দ্য মার্কেট অফারিং টু ক্রিয়েট সুপিরিয়র কাস্টমার ভ্যালু, যে আমার প্রোডাক্টটা মানুষ কেন কিনবে। এটা তো হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তোমাদের মাথায় যেই কোয়েশ্চেন কোনোদিন আসেই না, সেইটাই ফার্স্ট কোয়েশ্চেন হওয়ার কথা, যে আমাকে একজন চাকরি কেন দিবে, আমাকে একজন রিক্রুট কেন করবে, আমার সিভিটা দেখে আমাকে ভাইভাতে কেন ডাকবে, কি আছে আমার সিভিতে, কি আছে, আমাকে চাকরিটা কেন দিবে, আমি কি পারি, কি শিখছি জীবনে, এমন কি সিজিপি আছে, আর এমন কি স্কিল আছে, আমার স্কিল সেট কি আছে, কোন দুঃখে আমারে চাকরি দিবে। শুধু আমার চেহারা দেখতে সুন্দর, মডেল লুক আছে, এটা দেখে, অথবা আমি বলবো যে আমাকে এখন চাকরি না দিলে 2 দিন পরে দেখবেন টিভিতে আমি মডেল হয়ে গেছি, এটা দেখে না, প্রশ্নই আসে না। সো তাহলে ডিফারেন্সিয়েশনের জায়গাটা থাকতে হবে। এখন তুমি বলতেই পারো যে স্যার বাই ডিফল্ট প্রত্যেকেই তো ডিফারেন্ট, আমরা একজন দেখতে একরকম, কর্মকাণ্ড একরকম, এই যে কেউ কাউরে কানে ধরেও ক্লাসে আনা যায় না, আর কেউ ক্লাসে আইসা কান্নাকাটি কইরা পরে যখন দেখে যে সকাল থেকে আমি একা কান্না করেছি, থাক এবার বাসায় গিয়েই কান্না করি। তো এই যে এক একজন এক এক কিসিমের, তো এইটাই তো স্যার আমাদের ডিফারেন্সিয়েশন না। এই ডিফারেন্সিয়েশনের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে যে পারচেস করা হইলো কিসের বেসিসে পারচেস করা হয়েছে, এই এসিটা যে কিনা হয়েছে নিশ্চয়ই এর মধ্যে কোনো পজিশনিং ডিফারেন্সিয়েশন ছিল দেখে এই এসিটা কিনা হয়েছে, নাহলে এই এসিটা এই জায়গায় আসতে পারার কথা ছিল না। সাম ক্যারেক্টারিস্টিক্স, সাম ভ্যালু, সাম এক্সক্লুসিভ সামথিং হ্যাজ টু বি দেয়ার। এর আগের ক্লাসগুলোতেও মোবাইল থেকে শুরু করে অনেক এক্সাম্পল দিয়ে বুঝাইছি। আর পজিশনিংটা কি, পজিশন দ্য মার্কেট অফারিংস ইন দ্য মাইন্ডস অফ টার্গেট কাস্টমার, টার্গেট কাস্টমারদের মনে এই জিনিসটা কি হিসেবে জায়গা নিবে। যে যখনই মানুষ এখনই সে ফর এক্সাম্পল একজন এসি কিনতে চায়, এখন এসি কিনতে চাইলে সবার আগে আমি যখন তারা জিজ্ঞেস করবো যে তুমি এসি কিনতে চাও, কি ধরনের এসি কিনতে চাও, আচ্ছা ঠিক আছে, কি ব্র্যান্ডের মধ্যে কিনতে চাও, ভালো ব্র্যান্ডের মধ্যে কিনতে চাও, নাকি এই যে ভালো ব্র্যান্ডের মধ্যে কিনতে চাও এর সাথেই প্রাইসিং এর সম্পর্ক এসে গেছে, তোমার বাজেট কতর মধ্যে কিনতে চাও। একই এসি 1 লাখ টাকা 1 লাখ টাকা দিয়েও কেনা যায়, একই এসি এখন মোটামুটি 30,000-এর মধ্যেও ম্যানেজ করা যায়, আবার সেইটা ওই 1 লাখের ডাউন পেমেন্টও আছে, আবার সেগুলো ইনস্টলমেন্টেরও ব্যাপার আছে, সব কিছুরই রেঞ্জ আছে, ইনভার্টারও আছে, নন ইনভার্টারও আছে। তো তুমি যখনই বললা যে আচ্ছা ঠিক আছে, তুমি বললা যে না আমার কাছে কোয়ালিটি মূল কথা, টাকা বেশি হইলে যাক সেটা কোনো সমস্যা নেই, তুমি শুধু আমার ভালো এসির কথা বল, তখন আমি তোমারে বলবো যে ঠিক আছে জেনারেল কিনো, শার্প কিনো, ইয়া কিনো, ডান। সেকেন্ড রেঞ্জে যখন তুমি আসবা গ্রি কিনো, ইয়া কিনো, তারপরে যখন আসবে যে না ওইটাও বেশি হয়ে যাইতেছে, যে আসলে তো আমি ভালো চাইছি কিন্তু বাজেটটা এত নাই, তখন ঠিক আছে এবার বাজেট যেহেতু নাই তো এবার খারাপের দিকে আসো, এবার যাও এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, প্রত্যেকটা জিনিস। তো ইয়ার সাথে সাথে নামের সাথে সাথেই তো ওইটা সম্পর্কে কাস্টমারের পারসেপশন জড়িত। আলটিমেটলি তুমি ডায়মন্ড ওয়ার্ল্ডে রিং কিনতে যাইতেছো, কি কারণে রিং কিনতে যাইতেছো?
মানে ডায়মন্ড ওয়ার্ল্ডে সব ধরনের রিং পাওয়া যায় এই কারণে, ডায়মন্ড ওয়ার্ল্ডে তোমার হাতে ডিজাইন করে রাখছে এই কারণে, ডায়মন্ড ওয়ার্ল্ডে রিংয়ের দাম সবচেয়ে সস্তা এই কারণে। তো তারপরেও এইটার একটা ব্র্যান্ড হয়ে গেছে যে আয় হায় এনগেজমেন্ট রিং বা ওয়েডিং রিং এইটা ডায়মন্ড ওয়ার্ল্ডের একটা না হইলে কেমন হয়। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে ভ্যালু পারসেপশনের ব্যাপার, যে পারসেপশনটা কোনটা। বাইক কিনতেছো সবাই, বাইক সব ব্র্যান্ডের বাইক এবং সব ব্র্যান্ডের বাইকের সম্পর্কে মানুষের পারসেপশন একই রকম। তুমি যখনই পালসারের কথা বলতেছো তার মানে তোমার মাথায় কোনো একটা জিনিস কাজ করতেছে না যে কেন তুমি পালসারের কথা বলতেছো, কেন পালসারের প্রতি তোমার ফ্যাসিনেশন। যখন তুমি ফোর্ড গাড়ির কথা বলতেছো তখন তুমি বুঝতেছো না যে ফোর্ড গাড়ি বলতে কি বোঝায়। ফোর্ড গাড়ি মানে কি আমার বাসা বাড়ির গাড়ি যেটা নিয়ে বাচ্চারা স্কুলে দিয়ে আসি আর স্কুলে নিয়ে আসি। তাইলে প্রত্যেকটা গাড়ি মানেই আলাদা একটা ব্যাপার আছে না, প্রত্যেকটা জিনিসের সাথেই তো আলাদা একটা ব্যাপার আছে। যে আইফোন কিনে সে আইফোন কি কারণে কিনে, ব্যাগের মধ্যে লুকিয়ে রাখবে আর কেউ আইফোন যাতে না দেখে চোরে চুরি না করে এই কারণে কিনে, নাকি ও ব্যাক পকেটে আইফোন ঝুলায় রাখে, পারলে তাই করতো। হ্যাঁ অনেকটা ইউএসপি বলা যায়, হ্যাঁ, যে ইউনিক সেলিং পয়েন্ট। ইউনিক সেলিং পয়েন্ট আরেকটা পার্সপেক্টিভে, কিন্তু এখানে আমরা জাস্ট যেটা বলতেছি যে তুমি যখনই একটা প্রোডাক্টের নাম শুনতেছো, ব্র্যান্ডের নাম শুনতেছো বা একটা সার্ভিসের কথা বলতেছো, ওই জিনিসটা ওইটা যখন স্যামসাংয়ের মোবাইল শোনার সাথে সাথে তোমার মাথায় একটা কমন পারসেপশন গ্রো করতেছে, সনির মোবাইল শোনার সাথে সাথে তোমার একটা পারসেপশন, নোকিয়ার মোবাইল শোনার সাথে সাথে তোমার একটা পারসেপশন। নোকিয়া মোবাইল মানেই কি ছিল, নোকিয়া মোবাইল মানে কি, নোকিয়া মোবাইল মানে হচ্ছে যে এটা দিয়ে মারামারি করা যায়, যেটা দিয়ে ইচ্ছা মতো ক্যাচ খেলা যায়। তো এই যে পারসেপশন, এই পারসেপশন কেন গ্রো করছে? কারণ এই পারসেপশন তো শুধু নোকিয়ার ক্ষেত্রে গ্রো করছে, এটা কি তুমি স্যামসাং আইফোন দিয়ে করতে পারবা নাকি? তো ব্যাপার আছে তো একটা। সো মার্কেট সেগমেন্টেশনে আমাদের চারটা পার্ট, একটা হচ্ছে সেগমেন্টিং কনজিউমার মার্কেট, বিজনেস মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট আর রিকোয়ারমেন্টস ফর ইফেক্টিভ সেগমেন্টেশন। কনজিউমার মার্কেটে ভাগ করা, কনজিউমার মার্কেট নিয়ে আমরা চ্যাপ্টারে ডিসকাশন করছি ডিটেল। বিজনেস মার্কেটকে সেগমেন্ট করা, ইন্টারন্যাশনাল মার্কেটসকে সেগমেন্ট করা, ইফেক্টিভ সেগমেন্টেশন। ইন্টারন্যাশনাল মার্কেট তো ওপেন মার্কেট, এগুলো নিয়ে আসবে। আচ্ছা, কনজিউমার মার্কেট সেগমেন্টেশনের ব্যাপারটাতে কি আসবে, একটা হচ্ছে যে জিওগ্রাফিক সেগমেন্টেশন। জিওগ্রাফিক সেগমেন্টেশন ফার্স্টেই উদাহরণ দিয়ে বললাম, সাউথ এশিয়া, ইস্ট এশিয়ায়, বাংলাদেশ, ঢাকা, জিওগ্রাফিক সেগমেন্টেশন। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, এরা কারা, এদের বংশ পরিচয় থেকে শুরু করে এদের আধ্যাত্মিক লেভেলের অবস্থা কি, ফাইন্যান্সিয়াল লেভেলের অবস্থা কি, এদের পরিচয় কি, এদের স্ট্যাটাস কি, বন্যা পূর্ব স্ট্যাটাস কি, বন্যা পরবর্তী স্ট্যাটাস কি। খুবই স্বাভাবিকভাবে বন্যা পূর্বের ফেনী আর বন্যার পরের ফেনী এক কথা নাকি? ফেনীতে কি গরিব মানুষের বসবাস? গরিবেরা থাকে ফেনী লক্ষ্মীপুরে। এককালে কি ছিল সেটা তো পরের কথা, এখন ওইখানে জায়গার দাম কত? কাঠা 80 লাখ টাকা। তো এটা কি মানে কি গরিব মানুষ থাকে নাকি? আমরা কি গরিব মানুষের ত্রাণ দিতে গিয়েছি নাকি? হ্যাঁ, এটা একটা সুযোগ ছিল আর কি। হ্যাঁ, সুযোগটা তুমি কাজে লাগাইতে পারলা না। দেন বিহেভিয়ারাল সেগমেন্টেশন, ঠিক আছে? তাইলে ও তোমার সারা জীবন মনে রাখতো যে একটা ছেলে এসেছিল ঢাকা থেকে, একটা হুজুর এসে আমাকে উদ্ধার করে দিয়ে গেছে। হ্যাঁ, সবই প্রতিনিধি দিয়ে, এখন সবাই প্রতিনিধির উপরেই চালাইতেছে। হ্যাঁ, এই বাংলাদেশি তো এখন প্রতিনিধি দিয়ে চলতেছে। আমিও ভাবতেছি যে আমার প্রতিনিধি দিয়ে ক্লাস নেওয়াবো কিনা। এই যে আমার প্রতিনিধি। বিহেভিয়ারাল সেগমেন্টেশন, ওই এইটা কি? এটার উদাহরণ তো তুমি দাও, এইটা তোমার চেয়ে ভালো কেউ দিতে পারবে না। আরে বিহেভিয়ারাল সেগমেন্টেশন, তোমার বিহেভিয়ার নাই কোনো? আছে না একটা ইউনিক বিহেভিয়ার আছে না? সব এক। তোমার চারপাশে যে চার পিস বসে আছে, 4 পিসের বিহেভিয়ার এক। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিহেভিয়ারাল সেগমেন্টেশনের ব্যাপারটা এই কারণে যে say for example
এখনো বাংলাদেশের সব মানুষ যারা মোবাইল ফোন ইউজ করে সবাই স্মার্টফোন ইউজ করে? কেন ইউজ করে না? মানে তাদেরকে স্মার্টফোন কিনে দেওয়ার মানুষ নাই এই কারণে, নাকি তারা স্মার্টফোন কিনে নাই এই কারণে? মানে তারা ইউজার না কেন এখনো? মানে সেই টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা এখনো তাদের হয় নাই। মানে আমার বাবা শেষ দিন পর্যন্ত উনি কোনো স্মার্টফোন হাতে নেয় নাই, ইউজ করে নাই। উনি টাচ ফোন দিয়ে, মানে সরি ফোন দিয়ে, বাটন ফোন দিয়ে কাজ চালাইছে। মানে ওনার সেই আগ্রহই ছিল না যে এগুলো দেখবো, শিখবো, করবো। দ্যাটস ইট, সিম্পল। আমার শুধু কথা বলতে পারলেই হইলো, আমার তো আর কিছু দরকার নেই। যদি ভিডিও কলের দরকারও পড়ে বা দরকার পড়ে, অন্যদেরকে তোদেরকে বলবো, আমার মাকে বলবে, সে তার ভিডিও কলে লাগাই দিবে, তাইলেই তো হইলো। সো বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিহেভিয়ারাল সেগমেন্টেশন। তোমার তো বুঝতে হবে, এখন যদি তুমি আমার ফ্যামিলিতে সে ফর এক্সাম্পল যে কয়জন মানুষ, এখন আমার ফ্যামিলিতে তুমি ধরলা যে যেহেতু এইটা ফয়সাল স্যারের ফ্যামিলি, নিশ্চয়ই একটা স্মার্ট ফ্যামিলি হবে। এখন ফয়সাল স্যারের ফ্যামিলিতে মেম্বার আছে 5 জন, তাহলে 5 জনই আমার পটেনশিয়াল কাস্টমার। ব্যাপারটা কি তা হইলো? না তো, এখানে 5 জন তো পটেনশিয়াল কাস্টমার না, কারণ ক্যাটাগরি ওয়াইজ বিহেভিয়ারাল সেগমেন্টেশনে আলাদা হয়ে গেছে। সো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম। অ্যান্ড সাইকোগ্রাফিক সেগমেন্টেশন এই একই কথা, যে আমার ওই নিউ প্রোডাক্ট আমারে আরেকটা কিনতে হবে, আগে কিছুদিন ধরে শিখতে হবে, প্রত্যেকবার তোদেরকে ডাকতে হবে, এইটা কিভাবে, ওইটা কিভাবে, ওইটা কিভাবে, দরকার নেই আমার। সো এই যে সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা, সেই জিনিসটার কারণে দে আর নট আওয়ার পোটেনশিয়াল কাস্টমার্স। জিওগ্রাফিক সেগমেন্টেশন বললাম, নেশন, রিজিয়ন, স্টেট, কান্ট্রিজ, সিটিজ। ডেমোগ্রাফিক সেগমেন্টেশন কি কি জিনিসের বেসিসে? তোমার এইজ, জেন্ডার, ফ্যামিলি সাইজ, ফ্যামিলি লাইফ সাইকেল, ইনকাম, অকুপেশন, এডুকেশন, রিলিজিয়ন, রেস, জেনারেশন, ন্যাশনালিটি। এটা ইভেন নর্মালি যেটা হয় আর কি, যে মানুষ জাকাতের টাকা দেওয়ার সময় অ্যাটলিস্ট চিন্তা করে যে জাকাতের টাকাটা কার কাছে যাচ্ছে। যারা অ্যাটলিস্ট মিনিমাম যারা একটু চিন্তা করে আর কি, জাকাতের টাকা জাকাত তো হইতে হবে, হালাল হইতে হবে, তো এটা তো অন্তত মুসলমানের কাছে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো জাকাতের টাকা দেওয়ার সময় চিন্তা করে যে মুসলমানের কাছে যাইতেছে কিনা। আচ্ছা, কেন চিন্তা করে? কারণ জাকাতের টাকা মুসলমানের কাছে যাইতে হবে। জাকাতের টাকা হিন্দু দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। ওইটার জন্য আরও ডাবল কন্ডিশন আছে, যে কোন কোন ক্ষেত্রে তুমি একজন অমুসলিমকে জাকাতের টাকা দিতে পারবা, করতে পারবা। আচ্ছা, এখন আমরা যখন বন্যার জন্য করি, তুমি নর্মালি ম্যাক্সিমাম ইয়েগুলোকেই দেখবা যে হ্যাঁ ঠিক আছে দিতেছে। ও যদি শুনে, মানে ভলান্টিয়ার যারা বা যারা, সবাই তো দেখা যায় যে মুসলমান বা ও খুঁজে খুঁজে মুসলমান বাড়িতে বা বাড়িতে দেখা যায় যে ওই যেই হিন্দু বাড়িগুলো আছে বা হিন্দু গ্রাম আছে বা হিন্দু পাড়া আছে, ওদিকে যাইতেছে না বা করতেছে না। আবার যদি পার্টিকুলারলি বলে দেওয়া হয় যে না তোমরা কিন্তু ওদিকেই যাবা বা ওইটা প্রায়োরিটি বা ওইটা তখন হচ্ছে ব্যাপারটা ডিফারেন্ট। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো, মানে এই বন্যা ত্রাণ বিতরণেও তো তুমি সেগমেন্টেশন করতেছো। সেগমেন্টেশন ছাড়া কি তুমি ত্রাণ বিতরণ করছো নাকি? ইন্নালিল্লাহ, আমরা কি গিয়ে পুরো ফেনী জেলা কভার করছি নাকি? পুরো ফেনী সদর কভার করছি না তো। আমরা তো আগেই ঠিক করে নিয়ে গেছি যে আমরা কোন জেলার কোন ইউনিয়নের কোন গ্রামে যাব, এবং সেখানকার লোকালরা ঠিক করে রাখছে যে কোন গ্রামের। আমার মতো বিদেশি লোক ওইখানে গিয়ে আমি কি খুঁজে পাবো নাকি যে এই গ্রামের কার কি অবস্থা পাইয়া? ওই খুঁজতে গেলেই তো আমার 7 দিন পরে আমি নিজেই নাই, ওরা ত্রাণ পাওয়া লাগবে না। সো ওই যে সেগমেন্টেশন করে করে ওদের কাছে রিচ আউট করা হচ্ছে, এইটাই তো একটা সেগমেন্টেশন। এখন সেই সেগমেন্টেশন তুমি যে ডেমোগ্রাফিক সেগমেন্টেশনের বেসিসেই করতেছো, কে বেশি ক্ষতিগ্রস্ত, কার কি অবস্থায় আছে, কে ত্রাণ পাইছে, কে ত্রাণ পায় নাই, এই প্রত্যেকটা জিনিস তো ওইভাবেই সেগমেন্টেশন করতেছো। এটাই ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। দেন এইজ অ্যান্ড লাইফ সাইকেল, এইজ সেগমেন্টেশন। ওই যে মানে সে ফর এক্সাম্পল ত্রাণ নিতে আসছে, এখন তুমি দেখলো যে একটা আসছে ইয়াং ছেলে, ও চাইলে সাতরায় নদী পার হয়ে ওইখানে সদর থেকে গিয়ে ত্রাণ কালেক্ট করে নিয়ে আসতে পারে। আর আরেকজন আসছে বৃদ্ধ, এখন তুমি কারে ত্রাণ দিবা? হ্যাঁ, পার্থক্য আছে তো। কে যাইতে পারবে আরো দূরে, কে আরেক জায়গা থেকে সংগ্রহ করে আনতে পারবে, আর কার এইখানে আসতেই তো শেষ, তার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। হ্যাঁ, আবার কেউ কেউ আছে দেখলে বোঝা যায়, মানে দেখলে তুমি মনে হবে যে জোয়ান, কিন্তু আসলে বুড়ার চেয়েও বুড়া। ঠিক আছে, তোমাদের আশেপাশেই আছে। হ্যাঁ, তোমাদের আশেপাশেই আছে। দেন জেন্ডার সেগমেন্টেশন, ডিভাইড দ্য মার্কেট বেসড অন জেন্ডার, যে জেন্ডারের বেসিসে যখন করবা এই আর কি। দেন আসো সেগমেন্টেশন যখন ইনকামের বেসিসে করবা, ইনকাম সেগমেন্টেশন
যখন সাইকোলজিক্যাল বিহেভিয়ারের উপরে করবা বিহেভিয়ারাল সেগমেন্টেশন, সাইকোলজির উপরে করবা সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, বিহেভিয়ার তো বললামই। এবং বিহেভিয়ারের ব্যাপারগুলো কি করে, এগুলো আবার অকেশন ওয়াইজ ডিফার করে, কোন অকেশনে তার বিহেভিয়ার কেমন হবে, বেনিফিট সর্ট, ইউজার স্ট্যাটাস, ইউসেজ রেট, লয়্যালটি স্ট্যাটাস। আলটিমেটলি এক একজন মানুষের বিহেভিয়ার তো এক এক রকম। মনে করো সে যখন সংবাদ সম্মেলনে থাকে তখন একরকম, মিনিস্ট্রিতে যখন সচিবদের সাথে মিটিং করবে তখন তার বিহেভিয়ার একরকম, কিন্তু যখনই বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাতের বেলা খাইতে বসবে তখন বিহেভিয়ার হইবে আরেক রকম, যখনই আবার ঢাকা ক্লাবে যাবে, গুলশান ক্লাবে যাবে তখন তো বিহেভিয়ার পুরাই অন্যরকম। সো বিহেভিয়ার তো অবস্থা বুঝে বিহেভিয়ার চেঞ্জ হয়, কে মানে কোন পরিস্থিতিতে আছে সেইটা, ঠিক আছে। মানে এটা তো আমি একবারই বিশ্বাস করি না যে তোমরা আমার ক্লাসে তোমাদের যেই স্ট্যাটাস থাকে, যেইভাবে থাকো তোমরা, মানে আমার ক্লাস থেকে আমি বের হয়ে যাওয়ার পরে তোমাদের স্ট্যাটাস ঠিক একই রকম থাকে এবং বিভিন্ন পরিবেশে গিয়ে তোমাদের অবস্থা একই রকম থাকে, এটা তো আমি কোনোদিন বিশ্বাস করিও নাই এবং বিশ্বাস করি নাই। এবং তারপরেও আমার চোখের সামনেই যখনই টুকটাক তোমাদেরকে নিয়ে বিভিন্ন কোথাও গিয়েছি, এবার সাফারি পার্কের ধারে কাছে যখন গিয়েছি তখনই দেখি যে বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, তখনই দেখি যে আর খুঁজেই পাওয়া যায় না, যে ভুলেই গেছে যে সারদের সাথে আসছে, নাই, নিজের মধ্যেই নাই, হারাই গেছে। আচ্ছা, তারপরে আসো, হ্যাঁ, মাল্টিপল সেগমেন্টেশন তো আমাদের করতেই হয়, কারণ এই প্রত্যেকটা জিনিস, মানে ব্যাপারটা তো এরকম না যে আমাদের কাজ কি যে বিহেভিয়ারাল সেগমেন্টেশন কইরা, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন করে, ডেমোগ্রাফিক সেগমেন্টেশন করে, ইয়া করে, মানে তুমি করলা সব করে 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 সব বাদ দেওয়া এইভাবে, বা সব ছাকনি দিয়ে দিয়ে ছোট করা, এইটা না, কমন সেট মিলানো। তোমার কাজ হচ্ছে কমন সেট মিলানো। তোমার টার্গেট তো হচ্ছে যে মানে পোটেনশিয়াল কত বেশি কাস্টমারকে আমি রিচ করতে পারবো। তোমার কাজ তো এইটা না যে সবচেয়ে কম সব বাদ দিয়ে কমন সেটে কোন একজন থাকে, সেই একজন হচ্ছে আমার কাস্টমার, তাহলে তো আর বিজনেস করা যাবে না। সো বিষয়টা হচ্ছে ওরকম যে আমাদের মাল্টিপল সেগমেন্টেশনে কমন সেট নিয়ে ম্যাক্সিমাম গ্রুপ নিয়ে কাজ করতে হয়। আর জিও ডেমোগ্রাফিক সেগমেন্টেশন আমরা বলতেছি মাল্টি ভেরিয়েবল সেগমেন্টেশন দ্যাট ডিভাইডস গ্রুপ ইনটু কনজিউমার লাইফস্টাইল প্যাটার্ন। যে শুধু কনজিউমারের বয়স দেখলে তো হবে না, লাইফস্টাইল দেখলেও ব্যাপার আছে। এই একটু আগে মানে ঘন্টাখানেক আগেও আমার রুমে একজন ছিল অনেক সিনিয়র, সেই বুটেক্সের সেকেন্ড ব্যাচ, উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বহু বছর। সো এবং অসুস্থ, তারপরেও উনি কিছু প্রপোজাল নিয়ে আসছেন আমার কাছে। বাট এইখানে আসার আগে উনি আবার ইয়া করে আসছেন, সুইমিং করে আসছেন। তো এখন ওনার প্রতিদিন সুইমিং করা এটা হচ্ছে ওনার লাইফস্টাইলের অংশ। ওনাকে জিম করতে হয়, জগিং করতে হয়, সুইমিং করতে হয়, এটা এখন ওনার মেডিসিনের অংশ, মানে এখন এটা হচ্ছে ওনার ডাক্তারি প্রেসক্রিপশন। সো এখন নর্মালি তোমার কাছে মনে হইতে পারে যে ফার্স্টেই আমার শুনেই তো ইয়া লাগছে যে আমি সুইমিং করি না, জগিং করি না, সাইক্লিং করি না, কোনো কিছুই করি না, আর উনি এই বয়সে গিয়ে করতেছে। সো 60+ এই বয়সে গিয়ে উনি এটা করতেছেন আসলে বাধ্য হয়ে করতেছেন। সো এই যে লাইফস্টাইল প্যাটার্নটা এখন যেহেতু এটা করতেছেন, স্বাভাবিকভাবেই এখন কি তাহলে এইটা জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে যে সুইমিং কস্টিউম ওনার লাগে কিনা, জগিং কস্টিউম ওনার লাগে কিনা, এটা কি আর তখন জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে? উনিও কিন্তু কাস্টমার হয়ে গেছে। উনার তো পোটেনশিয়াল কাস্টমার হওয়ার কথা ছিল না, কিন্তু উনি তো এখন পোটেনশিয়াল কাস্টমার। সো কখন কে কাস্টমার হবে এটা আসলে লাইফস্টাইল প্যাটার্ন এবং ইয়ার উপরে ডিপেন্ড করে। এটা বয়সকালেও অনেকে হইতে পারে, আবার জোয়ানকালেও হইতে না পারে। আমার মতো জোয়ান যদি হয় তাহলে লাগবে না, আর ওনাদের মতো যদি হয় তাহলে লাগবে, যে কোনো বয়সেই লাগতে পারে, ঠিক আছে। কারণ মানে কেউ তো হচ্ছে যে যতই বয়স হোক মন থেকে বুড়া হয় না, আর কেউ হচ্ছে যে যতই তুমি ইয়া করতে চাও কোনোভাবেই জোয়ান বানাইতে পারবা না। তো এই আর কি। আচ্ছা, ইন্টারন্যাশনাল মার্কেটের সেগমেন্টেশন আমরা কি বলতেছি? এখানেও একই রকম, জিওগ্রাফিক লোকেশন, ইকোনমিক ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, পলিটিক্যাল, লিগ্যাল ফ্যাক্টর। সো তুমি কোন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবা এইটা দেখার আগে সবার আগেই তো তুমি চিন্তা করবা যে ওই মার্কেটে প্রবেশ করা আমার জন্য ইজি কিনা, জিওগ্রাফিক্যালি ভায়াবল কিনা। যে আজকে বাংলাদেশের ডিবিএল গ্রুপ যে ইথিওপিয়ায় প্ল্যান্ট স্থাপন করছে, টেক্সটাইল ফ্যাক্টরি ইথিওপিয়ায় সেট আপ করছে, তারপর সেখান থেকে এক্সপোর্ট করতেছে, এইটা তো তাকে জিওগ্রাফিক্যালি আগে ভায়াবল ফিল্ড স্টাডি করতে হয়েছে যে আমি বাংলাদেশে থেকে অপারেট করতেছি, আর ইথিওপিয়ায় গিয়ে আমি ওইখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিব, তারপরে বিজনেস করব, প্রফিট করব, ওইখান থেকে এক্সপোর্ট করব, দুইটার মধ্যে কম্প্যারিজন করতে হয়েছে না তার।
তোমার কাছে কি মনে হয় যে যদি মানে সে কি জাস্ট একটা ট্রায়াল দেওয়ার জন্য চলে গেছে যে যাই গিয়ে ওইখানে 500-600 কোটি টাকা একটা ইনভেস্ট করে দিয়ে আসি, হইল না এনে নেই, এরকম নাকি? বিজনেসম্যানরা কিভাবে কাজ করে নাকি? না। সো হ্যাঁ, বিজনেসম্যানরা মানে পাচার করার ধান্দা থাকলে ধান্দা থাকলে সেটা ডিফারেন্ট কথা, কিন্তু ফ্যাক্টরি সেট আপ বা এগুলো তো আর এমনি এমনি হুজুগের বসে হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে তাকে জিওগ্রাফি ফ্যাক্টর দেখতে হয়েছে, ইকোনমিক ফ্যাক্টর দেখতে হয়েছে, কালচারাল ফ্যাক্টর দেখতে হয়েছে যে ওইখানের কালচার কীরকম, কালচারের ব্যাপারটা আমরা বুঝে আমরা বাংলাদেশি মানুষ ওইখানে গিয়ে অপারেট করতে পারবো কিনা, কালচার বুঝি কিনা, বুঝি কিনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ফ্যাক্টর, পলিটিক্যাল এনভায়রনমেন্টটা কীরকম, ওখানে 2 দিন পর পর কি মানে 2 দিন পর পর একবার এ ক্ষমতায়, একবার এ ক্ষমতায়, একবার কেউ না ক্ষমতায়, একবার ছাত্র ক্ষমতায়, একবার সেনা ক্ষমতায়, এরকম হয় কিনা, বা সবাই ক্ষমতায় আবার কেউই ক্ষমতায় নাই, কারো হাতেই কোনো ক্ষমতা নাই, এরকম কিনা, যে এখনকার বাংলাদেশের মতো অবস্থা কিনা সবাই এখন রাজা কারণ কোনো রাজা নাই, এরকম মানে এইরকম যদি হয় তখন গিয়ে হচ্ছে যে প্রবলেম। ওই রকম অবস্থায় বিজনেস করা ডিফিকাল্ট, বা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশ করার সময় এগুলো চিন্তা করতে হয়। বিজনেস মার্কেট সেগমেন্টেশনে ইন্টার মার্কেট সেগমেন্টেশন এটা তো লাগেই, যে কারণ যে কোনো মার্কেট সেই মার্কেটটাকে আরও ছোটো ছোটো মার্কেটে ডিভাইড করে তারপরে সেখানে টার্গেট কাস্টমার করতে হয়। রিকোয়ারমেন্টস ফর ইফেক্টিভ সেগমেন্টেশন, এখানে আমরা বলতেছি যে মার্কেট সেগমেন্টেশন তুমি যেটা করবা বা যেই মার্কেট সেগমেন্টেশনটা করলা, এটা মার্কেট সেগমেন্টেশন হয়েছে কিনা, বা হইতে গেলে এই 5টা ক্যারেক্টারিস্টিক্স মিট করতে হবে, 5টা ফিচার্স থাকতে হবে। ইওর মার্কেট সেগমেন্টেশন মাস্ট বি ইউজফুল, এবং ইউজফুল হইতে গেলে এই 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কীরকম? প্রথম কথা হচ্ছে যে তোমার মার্কেট সেগমেন্টেশনটা মেজারেবল হইতে হবে। মানে তুমি মার্কেট সেগমেন্টেশন একটা মানে ড্রপ করে ছোট ছোট করে ভাগ করে দিলা যে হ্যাঁ স্যার এই হচ্ছে আমার মার্কেট সেগমেন্টেশন মার্কেটটা। এখন সেই মার্কেট দিয়ে আমার তো বুঝতে হবে যে মার্কেট সাইজটা কেমন। মার্কেট সাইজ মানে কি? মার্কেট সাইজ মানে হচ্ছে যে আমার পটেনশিয়াল কাস্টমার সাইজ, টোটাল কতজন পটেনশিয়াল কাস্টমার কি 10,000 দাঁড়াইলো, না 10 লাখ দাঁড়াইলো, না 10 কোটি দাঁড়াইলো, সেটা। আচ্ছা, এখন ইভেন একই রকমভাবে প্রত্যেকটা জিনিসের জিপির মার্কেট সেগমেন্টেশন করা পসিবল না? রবির এরা কি মার্কেট সেগমেন্টেশন ছাড়া বিজনেস করতেছে নাকি? প্রত্যেকের মানে মার্কেটিং থেকে শুরু করে যারাই বিজনেস অপারেট করতেছে প্রত্যেকের রেগুলার সেগমেন্টেশন করা আছে। আচ্ছা, ইভেন মানে নতুন কাস্টমারদের ক্ষেত্রে, বিশেষ করে নতুন বিজনেস কাস্টমারদের ক্ষেত্রে তোমার কাদের নেওয়া বেশি সহজ? তোমার ধরো এগুলাকে আমরা বলি হচ্ছে এন্টারপ্রাইজ নাম্বার বা বিজনেস নাম্বার। এই যে বিজনেস কোম্পানিগুলো যে বিজনেস সিম ইউজ করে, যে বিজনেস নাম্বারগুলো রাখে একদম সিরিয়ালি যে নাম্বারগুলো থাকে, তো সেই সিম নেওয়া কাটার ক্ষেত্রে প্রসেস কত বেশি, কত ডিফিকাল্ট, কাটার ক্ষেত্রে কত প্রসেস সহজ আর কাটার ক্ষেত্রে ডিফিকাল্ট, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে যে আমি আসলে মানুষের জন্য কি খুব ইজিলি দিয়ে আমি আমার সংখ্যা বাড়াইতে যেতেছি, না আমি আমার স্ট্যাটাসকো ঠিক রেখে, আমার স্ট্যান্ডার্ড ঠিক রেখে, যার জিপি সিম দরকার সে কষ্ট করে হইলেও নিবে। আমার নিজেরই জিপি সিম পাইতে অলমোস্ট 3-4 উইকস ওয়েট করা লাগছে ফাউন্ডেশনের জন্য যখন এন্টারপ্রাইজ নাম্বার নিতে গেছি। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমার নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট, সেই নগদের এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট করাইতে আমার সময় লাগছে 1 সপ্তাহ, বিকাশেরটা আমার সময় লাগছে 1 মাস। সো এখন যতই আমি এখন বিরক্ত হই, উপায় তো নাই, বিকাশ তো আমার লাগবেই, যতই খরচ কম হোক ওখানে, যতই মানুষের নাই, বিকাশ ছাড়া আর কিছু নাই, সবার বিকাশ। তো এখন করবো কি? 90% ট্রানজাকশন সব বিকাশ, করবো কি? তো এই যে ব্যাপারটা, তার মানে হচ্ছে যে প্রত্যেকের জায়গা থেকে সেগমেন্টেশন করা আছে। সো মার্কেট সেগমেন্টেশন প্রথম জিনিসটা যেটা, সেটা মেজারেবল হইতে হবে। আমার বুঝতে পারতে হবে যে মার্কেট সাইজ কারা, কাস্টমার টার্গেট কাস্টমার কারা, সাইজটা কত, এক্সেসিবল হইতে হবে। এখন তুমি আমারে বললা যে স্যার আপনার বাংলাদেশে আপনি যে ব্যবসাটা করতেছেন এই প্রোডাক্টের এস্কিমোদের কাছেও খুব চাহিদা আছে, আপনি চাইলে তাদের কাছেও সেল করতে পারেন। এস্কিমোদের কাছে আমি এটা কেমনে সেল দিব? তিব্বত পাহাড়ে যারা লুকে আছে তাদের কাছে কেমনে সেল দিব? সাহারা মরুভূমিতে যারা ঘোড়া নিয়ে মাঝে মাঝে বের হয় তাদের কাছে কেমনে সেল দিব? দিবটা কেমনে? এক্সেসিবল এটা আমার জন্য কি এক্সেস করা ইজি তাদের জন্য? সো এক্সেসিবল হইতে হবে। তোমার যেই মানে পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছুর অনেক আইডিয়ার অনেক কাস্টমার থাকতে পারে, পৃথিবীর অনেক জায়গায় তোমাকে ভালোবাসবে, এর চেয়ে বেশি ভালোবাসবে, তোমাকে এর চেয়ে বেশি সম্মান দিবে, তোমার স্বপ্নে তোমার কল্পনায় এমন অনেক প্রান্তে অনেক কিছু থাকতেই পারে, কিন্তু জীবনেও কখনো দেখা হবে না তাদের সাথে। এটাই হচ্ছে বাস্তবতা।
ওইটা কল্পনাই থাকবে। সো মার্কেট তো কল্পনা দিয়ে চলবে না, বিজনেস তো আর কল্পনা দিয়ে চলবে না। এখন কাউকে তুমি বললা যে গলায় মালা পরিয়ে দিয়েছি এই আশা করে যে সে আমাকে দেখে রাখবে, সে তোমাকে ছাড়া বাকি সবই দেখে রাখছে। সাবস্ট্যান্সিয়াল হইতে হবে। সাবস্ট্যান্সিয়াল মানে কি? এই যে সাবস্ট্যান্সিয়াল প্রফিট, সাবস্ট্যান্সিয়াল লস, এগুলো দিয়ে কি বুঝায়? কি বুঝায় এগুলো দিয়ে? এতক্ষণ পরে এসে একটা ছোট্ট কোয়েশ্চেন করলাম, ব্যাস। হ্যাঁ, গুগল করো, গুগল। আরে না, ওইটা হচ্ছে সারপ্লাস। মানে এমনও না যে তোমরা 12 ক্লাসের পোলাবান, এমনও না যে 12 ক্লাসের পোলাবান, 14 ক্লাসের পোলাবান, তোমরা এক একটা হচ্ছে 15-16 ক্লাসের পোলাবান। একটা নর্মাল একটা কমন ইংলিশ ওয়ার্ড, সেটার মানে এতগুলা মিলে জানো না। মানে 12 জন মিলে একটা কমন ইংলিশ ওয়ার্ডের মানে জানো না। এই হলো তোমাদের অবস্থা, স্ট্যাটাস। সো আমার মার্কেট সেগমেন্টটা সাবস্টেন্সিয়াল হইতে হয়। সাবস্টেন্সিয়াল লস, সাবস্টেন্সিয়াল প্রফিট, এটার মানে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ প্রফিট, এনাফ প্রফিট বা এনাফ লস হইতে হবে। মানে তুমি আমার একটা মার্কেট সাইজ করে দিয়ে, ধরো তুমি বলতেছো একটা কোম্পানিটা বলতেছো যে তুই ইয়া কর, বাংলাদেশে এই ব্র্যান্ডের ফোনটা নাই, তুমি এই ব্র্যান্ডের, মনে করো এক্স মোবাইল ফোন ব্র্যান্ড, এখন এক্স মোবাইল ফোন ব্র্যান্ডটা নিয়ে তুমি ঢাকার মার্কেটে চলে আসো। ও ফার্স্টেই জানতে চাবে যে ঢাকার মার্কেটে কাস্টমার কেমন, আমার পটেনশিয়াল কাস্টমার কেমন আছে, মানে আমার এইটার ডিমান্ড কেমন আছে, এই প্রোডাক্টের, আমার ফিচারের প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে, টার্গেট কাস্টমার কেমন আছে। এখন তুমি যদি বলো যে হবে, তুই মাসে মোটামুটি 1000 পিস সেল দিতে পারবি, হইল? হবে? মানে ও একটা দেশে ইন্টারন্যাশনাল মার্কেটে ও এন্ট্রি করবে মাসে 1000 পিস সেলের টার্গেট নিয়ে, এটা কি সাবস্টেন্সিয়াল হইল ওর জন্য? না তো, না তো। এখন মনে করো যে ওরে আমি একটা চাকরির অফার করলাম, ওরে বললাম যে খুব ভালো চাকরি, ঠিক আছে, তোমার জীবনে কোনোদিন ক্লাস মিস করতে হবে না, ক্লাস শেষ করবা, তারপরে মোটামুটি 3 ঘন্টা করে ডিউটি দিলেই হবে, ঠিক আছে, এবং খুব ভালো চাকরি, খুব ভালো চাকরি। যতই আমি ভালো বলি, ও জিজ্ঞেস করবে যে স্যার কত দিবেন? আমি বলবো যে না ঠিক আছে, চেয়েছিলাম তো 1000 দিতে, আর একটু বাড়ায় 1500 করে দিব। বুঝছো না? তাহলে কি সাবস্টেন্সিয়াল হইলো এটা? না। ওরা যদি মাগনাও খাটতে বলি, ও বলবে যে স্যার ওই আমার ওই সময়টা বরং মোবাইলে দেওয়াই ভালো। এই হচ্ছে ব্যাপারটা আর কি, যে সাবস্টেন্সিয়াল হওয়া লাগে। দেন ডিফারেন্সিয়েবল, অবশ্য অন্য ব্যাপার থাকলে ডিফারেন্ট, যে হ্যাঁ ঠিক আছে স্যার আমি আপনার সাথে কাজ করার জন্য আপনার সাথে একসাথে কাজ করব এই অপেক্ষায় আমি 20 বছর ধরে অপেক্ষা করতেছি, আপনি কবে সুযোগ দিবেন? এখন আপনি সুযোগ দিচ্ছেন, আপনি আবার বেতন দিতে চান, মানে আপনি বললে আমি আর অন্যদের থেকে বেতন কালেক্ট করে উল্টা আপনারে দিব, যে আমি বেতন নিব কেন? ওইরকম মোটিভেশন থাকলে, থাকলে সেটা ডিফারেন্ট থাকে। এরকম কিছু পাগল থাকে, সব জায়গায় থাকে, এগুলো আছে, দেখি ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেন ডিফারেন্সিয়েবল হইতে হবে এই কারণে যে যাতে বলতে পারতে হয় যে ঠিক আছে তুমি টেকবো ব্র্যান্ড, তুমি অলো ব্র্যান্ড, তুমি অপো ব্র্যান্ড, তুমি এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, কিন্তু অন্তত বলা যাচ্ছে যে এই ব্র্যান্ডের কাস্টমার এরকম হইতে পারে, এই ব্র্যান্ডের কাস্টমার এরকম হইতে হবে, এবং ডিফারেন্সিয়েশনটা বুঝে যেতে হবে। অ্যাকশনেবল মানে তোমার মার্কেট সেগমেন্টেশনটা বের করে যাতে বোঝা যায় যে এদের জন্য আমার অ্যাকশনটা কি নিতে হবে। সে ফর এক্সাম্পল তুমি একটা টার্গেট ক্লাস সেট করলা যে হ্যাঁ এরা হচ্ছে তোমার টার্গেট ক্লাস, এই বয়সের, এই শ্রেণীর, এই শিক্ষাগত যোগ্যতার, এখানকার এই বাসিন্দারা তোমার টার্গেট ক্লাস। এখন এই টার্গেট ক্লাস বুঝেই কিন্তু প্রত্যেকটা এলাকায় যে সবগুলো হয়, এই টার্গেট ক্লাস বুঝেই হয়। আজকে তোমার সিপি ফ্রাইড চিকেন এটা প্রত্যেকটা এলাকায় এলাকায় এত বেশি ছড়াইছে, কিন্তু কেএফসি প্রত্যেক এলাকায় এলাকায় নাই, ম্যাকডোনাল্ডস নাই, পিৎজা হাট নাই। কেন নাই?
ওইটা প্রত্যেক এলাকায় কেন আছে আর এগুলা কেন নাই? আনসার এটার মধ্যেই আছে। কারণ ও প্রত্যেকটা মার্কেটের ওই স্মল সেগমেন্টের জন্য ওইখানে ওই এলাকায় গিয়ে অপারেট করা ওর জন্য পোষাবে না, বরং মানে মানুষ যে ওই কেএফসি, ওই ম্যাকডোনাল্ডস, ওই পিৎজা হাট ওইটার জন্য ইয়া করবে, তার জন্য আমি যদি 5-6টা এলাকার মধ্যে একটা রাখি, ও ওই জায়গায় গিয়েই সেটা অ্যাটেন্ড করবে। বাংলা বুঝা গেছে? তার মানে উত্তরে একটা থাকলেই যথেষ্ট, গুলশানে একটা থাকলেই যথেষ্ট, ধানমন্ডিতে একটা থাকলেই যথেষ্ট, এর বেশি রাখলে তো এটা আমার জন্য বেশি। দ্যাটস ইট। সো এখানেই হচ্ছে পার্থক্যটা। সো অ্যাকশনেবল হইতে হবে। আমি মানে শুধু মানে বুঝলাম যে হ্যাঁ এখানে এই করে এখানে এই করে, কিন্তু অ্যাকশনটা কি হবে? আমার অ্যাকশনটা তো ডিসাইড করতে হবে। সিলেক্টিং টার্গেট মার্কেট সেগমেন্টস। এবার মার্কেট সেগমেন্টেশনের টার্গেটিংয়ে আসতেছি আমরা। টার্গেট মার্কেট কনসিস্ট অফ এ সেট অফ বায়ার্স হু শেয়ার কমন নিডস অর ক্যারেক্টারিস্টিক্স দ্যাট দ্য কোম্পানি ডিসাইডস টু সার্ভ। সমস্যা হচ্ছে এই জায়গায় ইউনিভার্সিটি সমস্যাটা করছে, আমাদের ইউনিভার্সিটি আর কি। আমাদের ইউনিভার্সিটি যখন টার্গেট মার্কেট সেগমেন্টেশন করছে আর টার্গেট মার্কেটিং ঠিক করছে, ইউনিভার্সিটি টার্গেট কাস্টমার কারা? কাস্টমার কে? তোমরা। এই টার্গেট মার্কেটিং যখন ঠিক করছে তখন তো আর আমার সাথে বইসে ঠিক করেনি, আগেই ঠিক করে ফেলছে। সো আগেই ঠিক করে এমন মার্কেট অফারিংই দিছে, আর সেই মার্কেট অফারিং এমন মানুষই লুফে নিছে যে এখন আমাদের বাই অ্যান্ড বেগার অবস্থা। যে এখন দিন আনি দিন খাই, দিন না পাইলে দিন খাইতে পারি না, ভিক্ষার চাল কাড়া রাকারা। এখন আমাদের নুন আনতে পান্তা ফুরায়। কারণ কি? কারণ আমরা সবাইকে নিয়ে এসেছি, কিন্তু তারা কারা? যারা ওটুকুও দিতে চায় না, যারা ওটুকুও দিতে চায় না, যাদের কাছে মনে হয় এটাও স্যার আরেকটু কমানো যায় না। কথা বুঝছো না? বুঝো নাই? এই হলো অবস্থা। অথচ এরা প্রত্যেকটাই জানে যে মোটামুটি এখন এই ডিগ্রিটা নিতে মোটামুটি 8-10 লাখ টাকা লাগে। ওরা যে 4/5 ভাগের 1 ভাগ টাকা এখান থেকে ডিগ্রিটা নিয়ে যাইতেছে, ওইটার হুঁশ নাই। তারপরেও প্রত্যেকবার শুধু ধান্দায় থাকে যে এরপরের অ্যাপ্লিকেশনটা কখন সাইন করাবো, কখন নিয়ে যাব স্যারের কাছে। স্যার একটু যদি ভুলে যেত তাহলে আমার জন্য একটু ভালো হয়ে যেত, এরকম একটা ব্যাপার আর কি। সো এই হচ্ছে বিষয়টা, যে টার্গেট কাস্টমার হচ্ছে ওই সেট অফ বায়ার্স যাদের কি যে কমন নিড, কমন ক্যারেক্টারিস্টিক্স, কমন ভ্যালুস, যাদের কিছু কমন কিছু ব্যাপার থাকে, যাদের ক্যারেক্টারে কিছু কমন দোষ, কমন গুণ খুঁজে পাওয়া যায়, যেটা দিয়ে বোঝা যায় যে এরাই আমার প্রোডাক্টের প্রতি আগ্রহী হইতেই পারে। বুঝছো না? সিগারেটের ক্ষেত্রেও আছে না? ওই যে হারাম পানীয় যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও আছে না? আছে। আমি তো নামও সব জানি না। থাক, তোমারে জিজ্ঞেস করছি আমি। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট সেগমেন্টটাকে তো ইভ্যালুয়েট করতে হবে। তোমার একজন মার্কেট সেগমেন্টেশন করে দিল, এখন আদেল তোমার একটা মার্কেট সেগমেন্টেশন বানায় দিল, তারপর নিরু সেইটার উপর কাটাকাটি কইরা ওইটারে আরেকটা বানায় দিল। এখন কেউ একজন তো থাকতে হবে যে বুঝে যে আসলে কোন সেগমেন্টেশনটা ঠিক আছে, কোনটা হয়েছে, কোনটা নিয়ে কাজ করা যাবে আর কোনটা নিয়ে কাজ করা যাবে না। আচ্ছা, সো সেগমেন্ট সাইজ অ্যান্ড গ্রোথ, সেগমেন্ট স্ট্রাকচারাল অ্যাট্রাকটিভনেস, কোম্পানি অবজেক্টিভস অ্যান্ড রিসোর্স। আচ্ছা, টার্গেট মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কি? স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট একটা স্ট্র্যাটেজি হইতে পারে আনডিফারেন্সিয়েটেড বা মাস মার্কেটিং, যে মানে আমার এত টার্গেট মার্কেটিং করার দরকার নেই, কারণ আমি মাস পিপলকে অফার করব, মাস লেভেলে অফার করব। লাইক সিপি আমি ইয়া রাখবো, কম রেটে রাখবো, মানুষকে ইনস্ট্যান্ট আমি
হট চিকেন ইয়া করে এটা ইয়া দিয়ে দেবো, মোটামুটি রিজনেবল প্রাইসে দিয়ে দিব, ম্যাক্সিমাম মানুষ যাতে ইজিলি অ্যাফোর্ড করতে পারে, ইয়া করতে পারে, দ্যাটস ইট। সো এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড মার্কেটিং স্ট্র্যাটেজি, দ্যাট ইজ সেগমেন্টেড, যে না আমি সবার জন্য না, সবাই আমার কাছে আসার দরকার নেই, সব ইয়া আমার কাছে আসার দরকার নেই। সে ফর এক্সাম্পল টেস্টি ট্রিট, তারপর তোমার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি বিভিন্ন মিষ্টির ব্র্যান্ডের কথা বলো, তুমি ইয়ার কথা বলো, আলিবাবা সুইটস থেকে শুরু করে তুমি প্রত্যেকটা জিনিসেই তুমি বিভিন্ন সন্দেশের ব্র্যান্ডের কথা বলো, প্রত্যেকটা জিনিসেই তুমি যখন দেখবা সেইখানে শুধু প্রিমিয়াম কোয়ালিটি বলে না, প্রিমিয়াম কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি যতগুলো দেখবা তাদেরকে তুমি কখনোই দেখবা না যে তারা মাস মার্কেটিং করতেছে, মাস সেগমেন্টেশন করতেছে, না, ওইটা করলে তাদের পোষাবে না, বা ওই অনুযায়ী তো তারা না, কারণ তারা তো সেই প্রাইস রাখতেছে না, ওই প্রাইস তো কমন মাস পিপল অ্যাফোর্ড করতে পারবে না। তোমার প্রত্যেকটা এলাকায় টাঙ্গাইলের মিষ্টি ঘরের দোকান আছে, কিন্তু তোমার প্রত্যেকটা এলাকায় সেই মানে বিসমিল্লার সুইটস অথবা অরিজিনাল বিসমিল্লা বা যেটা বা দি আলিবাবা অরিজিনাল যেটা, সেগুলো কেন নাই? তোমার প্রত্যেকটা এলাকায় তোমার বিরিয়ানির দোকান, তেহেরির দোকানের অভাব নাই, কিন্তু সেই বিরিয়ানি সেই তেহেরি তো সেই বিরিয়ানি সেই তেহেরি না। প্রত্যেকটা জায়গায় জেলায় তো আর তোমার ফখরুদ্দিন, প্রত্যেকটা এলাকায় তো আর ফখরুদ্দিন বিরিয়ানি নাই, প্রত্যেকটা জায়গায় তো আর নান্না ভাইয়ের কাচ্চি নাই, প্রত্যেকটা জায়গায় তো আর তোমার থাক আরও অনেক নাম নিলাম না, বনানীর তো নাম ভর্তি, যাই হোক। তো বনানীতে কেন ভর্তি? তো বনানীতে তো হইতেই হবে, বনানীই তো হইতে হবে, বরং তোমার এলাকায় হওয়াটাই ছিল অস্বাভাবিক, বনানীটাতে না হওয়াটাই ছিল অস্বাভাবিক, বিকজ মার্কেট সেগমেন্টেশন ইজ হিয়ার। দেন কনসেন্ট্রেটেড বা নিশ মার্কেটিং, এইটা কি? রাইট, যে নিশ মার্কেটিংটা হচ্ছে একদম পার্টিকুলার একটা সেগমেন্টের জন্য যেই প্রয়োজনটা পড়ে, যেই সেগমেন্টেশনটার প্রয়োজন পড়ে। সে ফর এক্সাম্পল এই যে আমরা ল্যাবরেটরির জন্য আমরা যেই অ্যাপারেটাসগুলো নিই বা ইয়া নেই, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ নিশ মার্কেটিং, কারণ এটা ইন্ডাস্ট্রির জন্যও লাগে না, অন্য কোনো কাজেও ব্যবহার করা যায় না, এটা শুধুমাত্র ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের টেক্সটাইল ল্যাবরেটরির জন্য এই জিনিস, এবং সেই আইটার অ্যাপারেটাস ওইটাই। তার মানে যেই ইউনিভার্সিটিতে টেক্সটাইল আছে, টেক্সটাইল থাকলে টেক্সটাইলের ল্যাব আছে, সেই ল্যাবে যদি এই জিনিস না থাকে তাহলে সেখানে আমি যাইতে পারবো, না থাকলে নাই। অ্যান্ড লাস্টে হচ্ছে মাইক্রো মার্কেটিং, লোকাল বা ইন্ডিভিজুয়াল মার্কেটিং, ওইটা বাই বারবালি এবং আদার লোকাল জোন ওয়াইজ বা লোকালি যেই মার্কেটিংটা করা হয়, লোকাল ইয়া ওয়াইজ, সেটা এইটা সেই একেবারে তোমার ওই রামাদানের বড় বাপের পোলাও খাওয়া থেকে শুরু করে, রামাদানে পুরান ঢাকার ইফতার থেকে শুরু করে, এরকম বিভিন্ন লোকাল ওয়াইজ যেই মার্কেটিংটা, সেটা তো আছেই। আজকে তুমি বিভিন্ন এলাকায় গেলে, বিভিন্ন জায়গায় গেলে, তুমি বগুড়ায় গেলে তুমি বগুড়ার দই আনতে পারলা না, কুমিল্লায় গেলে কুমিল্লার রসমালাই আনতে পারলা না। এই জিনিসটা কেন আমাদের মধ্যে কাজ করে কেন? হ্যাঁ, কুমিল্লায় আসছি রসমালাই নিব না, বগুড়ায় আসছি দই নিব না, কেন কাজ করে? কাজ করে ওই যে ওই লোকাল মার্কেটিংয়ের ওই ফিলোসফিটার কারণে। সেগুলো বললাম এতক্ষণ। সো লোকাল মার্কেটিং এর সিটিজ, নাইবারহুডস, স্টোরস। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মার্কেটিং। ইন্ডিভিজুয়াল মার্কেটিংটা এইটা আগে অত বেশি গ্রো করে নাই, কিন্তু এখন এটা অনেক বেশি গ্রো করতেছে। ওয়ান টু ওয়ান মার্কেটিং বা পার্সোনাল কনভিন্সিং, পার্সোনাল মার্কেটিং যেই জিনিসটা। সো এটা কীভাবে কাজ করে? এইটা তো হাটে ঘাটে রাস্তাঘাটে দেখার কথা। এটা এক্সাম্পল দাও। আর প্রোডাক্ট, প্রোডাক্টের ক্ষেত্রে আমি ইউজ করতেছি যেরকম ফোন, যেরকম আমি একটা ফোন ইউজ করতেছি ভালো মানে ডিলারশিপ দেয় না বা এরকম দেয় না, একজন আরেকজনকে নিয়ে আসে। আরে বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই দেখো না, এক একটা প্রোডাক্টের ক্যাম্পেইনের জন্য টি শার্ট গায়ে দিয়ে এবার 8-10 জনকে বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকে যে এই প্রোডাক্টটা আমাদের এটা নিয়ে যান, একবার দেখেন, এক কাপ কফি খান, বা একবার ট্রাই করে দেখেন, একটা ফ্রি ইউজ করে দেখেন, ইয়া করে দেখেন, এই যে এই ধরনের থেকে শুরু করে এগুলো সবই তো হচ্ছে ডিরেক্ট মার্কেটিং।
ইন্ডিভিজুয়াল মার্কেটিং, মার্কেটিং। আচ্ছা, এখন কথা যেটা যে মার্কেট সেগমেন্টেশনের যেরকম ক্যারেক্টারিস্টিক বলছিলাম, 5টা ক্যারেক্টারিস্টিক, যে সেগমেন্টেশন অ্যাপ্রোপ্রিয়েট হইতে গেলে মেজারেবল অ্যাক্সেসিবল এগুলো হওয়া লাগে, ঠিক সেরকম টার্গেট মার্কেটিং যে আমি যে চুজ করব, সেই টার্গেট মার্কেটিং চুজ করব কিসের উপর বেসিস করে? একটা হচ্ছে কোম্পানির রিসোর্স, যে আমার রিসোর্স আছে কতটুকু বা আমার রিসোর্স কেমন আছে। আজকে আমার রিসোর্স যদি থাকে কোনো রকমে, যে মানে কোনো রকমে সবচেয়ে সস্তা লেবার, সবচেয়ে সস্তা মেশিন, সবচেয়ে সস্তা ম্যানেজার, সবচেয়ে সস্তা লোকজন দিয়ে কোনো রকমে আমি প্রোডাক্টটা বানাইতে পারতেছি, কোনো রকমের প্রোডাক্টটা বানায় কোনো রকমের সেল দেওয়ার ব্যাপার, তখন আমার ব্র্যান্ডিংটা কীরকম হবে? নাম্বার 1 ব্র্যান্ডিং না কোনো রকম ব্র্যান্ডিং? কথা বুঝো না, বোঝো না? তখন আমি কি এটাকে প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে, প্রিমিয়াম প্রাইস নিয়ে, প্রিমিয়াম মার্কেটিংয়ের প্রিমিয়াম ভ্যালুয়েটেড প্রোডাক্ট হিসেবে চিন্তা করলে হবে নাকি? কখনোই সম্ভব না। সো আগে তো আমার নিজের অবস্থা দেখতে হবে, যে আমার নিজের অবস্থা কি। আগে তো নিজের সিভিটার দিকে তাকাইতে হবে, যে আমার নিজের সিভির কি অবস্থা। আগে তো নিজের শর্ট অ্যানালাইসিস করতে হবে, আয়নায় নিজের চেহারা দেখতে হবে। কারণ সমস্যা হয়েছে যে আয়না যদি হয় উত্তল লেন্স অথবা অবতল লেন্স, যে ও আয়নায় কোনোদিন নিজের আসল চেহারা দেখতেই পারে না। ও হয় বিবর্ধিত আকারে দেখে, নাহলে গর্বিত আকারে দেখে। এখন ও যখনই আয়নার সামনে দেখায়, তখনই যদি বিম্ব বিবর্ধিত হয়ে যায় এবং ওর কাছে মনে হয় যে মুই কি হনুরে, আরে আমার চেয়ে সুন্দরী কি আর কেউ আছে নাকি আমাকে। বুঝছো তো? তাহলে এখন ও যদি এরকম মনে করে যে আমার এমনি হয়ে যাবে, আমার এইসব টেক্সটাইলের সার্টিফিকেটও লাগবে না, ফার্স্ট স্যারের কোর্সও লাগবে না, এইসব কোর্সে পাস না করলেও কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা, যে নিজেকে চিনলো না আর কি, যে নিজের রিসোর্স বুঝলো না, যে আসলে আমি কি আর আমার আছে কি, আমার যোগ্যতা কতটুকু, যে যোগ্যতা অর্জন না করেই মনে করলো যে হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, জীবনে এত বেশি শিখে ফেলেছি আর না শিখলেও চলবে, ঠিক আছে। তাহলে তো ওই রিসোর্স যেরকম হবে সেই অনুযায়ী টার্গেট মার্কেটিংও সেভাবেই সেট করতে হবে। এখন ও যদি আনবীরের প্রেমেও পড়ে যায় এবং আনবীর যদি ওকে ভরসাও দেয় যে তোমাকে আমি বিয়ে করব, কিন্তু সেই বিয়েটা দেখার সৌভাগ্য তোমার আর এই জীবনে হবে না। কথা বুঝেছো না বুঝোনি? ও বোধহয় বুঝতে পারেনি, আর ও যে বুঝতে পারেনি এটা আমি 100% শিওর। আনবীরকে চিনো? নাম শুনোনি? তুমি বাংলাদেশে থাকো? কে চিনো? আচ্ছা, এখন মিনিং বুঝেছো কথার, এক্সাম্পলের মিনিং বুঝেছো? কিন্তু ও বুঝলো না কেন? না, তোমাকে আমি জিজ্ঞেসই করি নাই, তোমাকে আমি জিজ্ঞেসই করি নাই। সো ইভেন এই যে অনন্ত আম্বানি, সে যে মেয়েটাকে বিয়ে করেছে, বিয়ে তো এখনো হয়নি, আসলে বিয়ে হইতেছে, মানে এ তো একদম, হ্যাঁ মানে ওইটা তো অনেক বছর ধরেই বিয়ে হইতেছে, মানে কিন্তু বিয়ে হওয়াটা শেষ হচ্ছে না আর কি, মানে বিয়ে হচ্ছে অনেক বছর ধরে কিন্তু বিয়েটা শেষ হচ্ছে না আর কি। হ্যাঁ, এখন অনন্ত আম্বানি যে রাধিকাকে বিয়ে করেছে বা আবার করছে, সো বিয়ে যে হচ্ছে, এই রাধিকাও কি যে কোনো ঘরের যেন তেন ইয়ার, সেও তো আরেক মার্চেন্ট, বুঝছো না? সো ফর্মালি বিয়ে হইতে গেলেও আবার কিছু একটা ক্যাটাগরি লাগে, ক্লাস লাগে, সোসাইটি লাগে, মানে শুধু মানে অন্য কিছু দিয়ে হয় না, যে এটা এরকম না যে ঝলক দিখলা যা এই শুধু এইটা দিয়ে না, ওইটা দিয়ে না, ওইটা দিয়ে অন্য, মানে ওইটা দিয়ে হচ্ছে যে তোমারে ধোকা দিয়া তোমারে ইয়া কইরা তারপরে তোমারে কোথায় ভাষায় দিয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু ওইটা হইতে গেল, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতেও হচ্ছে যে তোমার প্রত্যেকের নিজের রিসোর্সের দিকে তাকানো লাগে, যে আয় হায় আমি হচ্ছি স্কলারসে একদিন আসলে 3 দিন আসার খরচ আমি জোগাড় করতে পারি না, এই কারণে আমি স্কলারসে যাই না।
কিন্তু আমার নজর পড়েছে বসুন্ধরা গ্রুপের মালিক হওয়ার দিকে, যে আমি হব মালকিন। তো ব্যাপারটা একটু ডিফিকাল্ট আর কি। হইতেও পারে, আল্লাহ চাইলে কি না হইতে পারে, আশাতেই ভরসা, লেগে থাক। প্রোডাক্ট ভ্যারিয়েবিলিটি, হ্যাঁ প্রোডাক্ট ভ্যারিয়েবিলিটি, প্রোডাক্টের ভ্যারিয়েশন থাকতে হবে এবং সেইটার উপর ডিপেন্ড করে আমার সেগমেন্টেশন আসতে হবে। প্রোডাক্ট লাইফ সাইকেল স্টেজ, এটা আমাদের আলাদা চ্যাপ্টার। মার্কেট ভ্যারিয়েবিলিটি, মার্কেটের ভ্যারিয়েশন আছে না? হ্যাঁ, ঢাকার মার্কেটে খুলনার মার্কেট একরকম ভ্যারিয়েশন আছে না? সো সেই মার্কেট ভ্যারিয়েশন বুঝে মার্কেট সেগমেন্টেশন এবং সেই অনুযায়ী প্ল্যান করা। ঢাকার মার্কেটে তুমি যেই প্রোডাক্ট যত বেশি, মানে প্রোডাক্টের সংখ্যা, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্যাটার্ন, প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন, মানে একই ব্র্যান্ডের, মনে করো স্কোয়ার বলো, ইউনিলিভার বলো বা ইয়া বলো, ঢাকায় তুমি যত ধরনের প্রোডাক্ট দেখবা, এই তত ধরনের প্রোডাক্ট কি সব এলাকায় পাওয়া যায়? না তো, কখনোই না। মানে এর আগেও তো কতবার উদাহরণ দিলাম যে তুমি তো সব চিপস তোমার এলাকার দোকানে পাবা না, তুমি লেইস পাবা না, ইয়া পাবা না, প্রিঙ্গলস পাবা না, কত কিছু পাবা না। সো এগুলা দেন ইভেন কফি থেকে শুরু করে সব কিছু, নর্দার্নের কফি কি তুমি যে কোনো জায়গায় পাবা নাকি? নর্থ এন্ডের কফি কি তুমি যে কোনো জায়গায় পাবা নাকি? ওইটার জন্য তোমার এই জায়গায় আসতে হবে। মার্কেট ভ্যারিয়েবিলিটি, কম্পিটিটরস মার্কেটিং স্ট্র্যাটেজিস, কম্পিটিটরদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, ওদের মার্কেটস মানে ওরা মার্কেটিংটা কিভাবে করতেছে, ওদের প্রমোশন কিভাবে করতেছে, ব্র্যান্ডিং কিভাবে করতেছে। এখন তারা করে ডিজিটাল ব্র্যান্ডিং আর তুমি করো অ্যানালগ ব্র্যান্ডিং, দারুণ হবে না ঘটনা? মানে তারা অ্যাড দেয় হচ্ছে ফেসবুকে আর তুমি অ্যাড দাও হচ্ছে বিটিভিতে, দারুণ হবে না? বাতাবি লেবুর ফলন। আচ্ছা, আগের বোধহয় একটা স্লাইড বাদ দিয়ে দিলাম। টার্গেট মার্কেটিংয়ে এটা হচ্ছে সোশ্যালি রেসপন্সিবল টার্গেট মার্কেটিং। আচ্ছা, সোশ্যালি রেসপন্সিবল টার্গেট মার্কেটিং বলতে ছবি বোঝায় না, এইখানে যেটা সেটা হচ্ছে যে থাক, তুমি একটু হাইসা নাও। এই জন্যই একদম প্রথম ক্লাস থেকেই ডিসক্লেমার দিয়ে দিয়েছিলাম যে এইসব স্লাইড ফয়সাল স্যারের বানানো না, ফয়সাল স্যারের এইসব অভিযোগে অভিযুক্ত করা যাবে না, ঠিক আছে? পরে ফয়সাল স্যারের ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আচ্ছা, সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে বেনিফিটস কাস্টমার্স উইথ স্পেশাল নিডস, ঠিক আছে? কাস্টমারদের যদি কোনো স্পেশাল নিড থাকে, এক্সক্লুসিভ নিড থাকে, যেমন তুমি কক্সবাজারের বিচে যাচ্ছ, তোমার সারা পৃথিবীতে যে বিচ নাই সেই বিচ কক্সবাজারে আছে, সারা পৃথিবীতে যত বড় বিচ নাই সেই তার চেয়ে বড় বিচ কক্সবাজারে আছে, সারা পৃথিবীতে স্যান্ড বিচ নাই, কোরাল বিচ নাই, সেই বিচ কক্সবাজারে আছে, সেন্ট মার্টিনে আছে। সেই বিচে গিয়েও তোমার আবার প্রাইভেট বিচ কেন লাগতেছে? সেই বিচে যাওয়ার পরে তুমি যাইতেছো সাগর বেড়ানোর নিয়তে, তুমি যে সাগরে চুবাবা, তারপরেও তোমার প্রাইভেট সুইমিং পুল কেন লাগতেছে? বিচের কাছে গিয়েও তোমার প্রাইভেট বিচ, বিচের সাগরের কাছে গিয়েও তোমার প্রাইভেট সুইমিং পুল, কারণ কি? হ্যাঁ, এইটা হচ্ছে পার্টিকুলার স্পেশাল নিড। কারণ বসুন্ধরা গ্রুপের জন্য তো আলাদা কিছু আয়োজন থাকতে হবে, মেঘনার জন্য থাকতে হবে, যমুনার জন্য থাকতে হবে। পদ্মা, মেঘনা, যমুনা গ্রুপের জন্য যদি কিছু না রাখো তাহলে বাংলাদেশ কোথায় যাবে? বুঝছো না? তাহলে এই হচ্ছে ব্যাপারগুলা। কনসার্ন ফর ভালনারেবল সেগমেন্টস, বিভিন্ন ভালনারেবল সেগমেন্ট যেগুলো, সেগুলোর জন্য আলাদা স্ট্র্যাটেজি, আলাদা কনসার্ন, যেমন রোহিঙ্গা হোক বা অন্য কোনো কনসার্ন হোক, যাই হোক। আর চিলড্রেনের জন্য যেই ব্যাপারটা, যে তুমি মার্কেটিং করতেছো, অ্যালকোহলের মার্কেটিং করতেছো, সিগারেটের মার্কেটিং করতেছো, এই কারণে তোমরা দেখবা সেই বহু আগে থেকেই যখনই সিগারেটের অ্যাড দেওয়া হয়, টিভিতে যখন অ্যাড দেওয়া হয় তো সাথে সাথে লিখে দিতে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইখানেই হচ্ছে ব্যাপারটা, এত দিবেই, মানে বিষয়টা হচ্ছে যে
টিভিরে তুমি টাকা দিবা, টিভির কাছে অ্যাড দেওয়া, টিভির ব্যবসায়ী তো এটা। পত্রিকায় তুমি অ্যাড দিবা, পত্রিকারে টাকা দিবা, পত্রিকায় অ্যাড দিবা। পার্থক্যটা হচ্ছে যে হাইকোর্টের রুলস আছে যে ঠিক আছে তোমার যদি অ্যাড দিতে হয় নিচে অন্তত লিখে দিতে হবে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষের অন্তত একটা ওয়ার্নিং দিতে হবে, এবং অ্যাটলিস্ট শিশুরা যাতে এই জায়গা থেকে দূরে থাকে। মানে তুমি বিষয়টা হচ্ছে যে তুমি শিশুদেরকে দেখাবা, শিশুদেরকে সিনেমাও দেখাবা, মুভিও দেখাবা, সব কিছুও দেখাবা, কিন্তু তারপরে আবার শেষে বলবা যে এই দৃশ্যটা শিশুদের জন্য প্রযোজ্য নয়। ব্লার করে নিতে ঠিক আছে, সিগারেট ব্লার করে খাও। ফাহিম আমাদেরকে ওই ভিডিওটা দিও, ব্লার করে কিভাবে সিগারেট খাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ও থাকবে না জানি, সবাই থাকলে এটাকে আমি আশা করি। ডিফারেন্সিয়েশন অ্যান্ড পজিশনিংয়ে এই পিকচারটার একটা সিগনিফিকেন্স আছে, কে বলতে পারবা? একটা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন বা পজিশনিংয়ের সাথে এই পিকচারটার কি যোগসূত্র? কি যোগসূত্র? রাইট, অ্যাবসলিউটলি রাইট, পারফেক্ট। এই জায়গাটা দেখে কি মনে হইতেছে? এটা কি সমতল ভূমি? তো পাহাড়ের উপরে তুমি যে কোনো গাড়ি নিয়ে উঠতে পারবা? তোমার এক্স করোলা, ই করোলা, ডি করোলা? না তো, না তো, এই তোমার এক্সিও গাড়ি দিয়ে হবে না তো। সো দ্যাট ডিমান্ডস সাম ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইউর কার, অফ ইউর ভেহিকল। সো প্রোডাক্ট পজিশনের ক্ষেত্রে যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে তোমার পারসেপশন, তোমার ইমপ্রেশন, তোমার ফিলিংস, যে এই গাড়িটা যে কিনছে সে তো চাইলে এই গাড়িটার চেয়েও বেশি প্রাইসে এরকম গাড়ি না কিনে, জিপ গাড়ি টাইপের না কিনে, সে তো নর্মাল গাড়ি কিনতে পারতো, এর চেয়ে বেশি প্রাইসেই কিনতে পারতো। সে লিমুজিন কিনতে পারতো, মার্সিডিজ বেঞ্জ কিনতে পারতো, সে আরও অনেক টাইপের গাড়ি কিনতে পারতো, কিন্তু পোর্শে কিনতে পারতো। ওইটা না কিনে এটা কেন কিনতেছে? সে চাইতেছে যে এইটার আলাদা একটা ইউটিলিটি থাকুক, আমি এই গাড়ি নিয়ে ডাইরেক্ট যাতে নীলগিরিতে উঠতে পারি, নীলাচলে উঠতে পারি, এই গাড়ি নিয়ে আমি যাতে খাগড়াছড়ির পাহাড়ে উঠতে পারি, এইটা নিয়ে আমি ডাইরেক্ট যাতে সাজেকে যেতে পারি। সো এই যে আলাদা একটা ভ্যালু ক্রিয়েট করা, এই ভ্যালু তো যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি দিয়ে হবে না তো। এইটাই তো তোমার ডিফারেন্সিয়েশন। তুমি কোন গাড়ি দিয়ে সেই কাজটা সার্ভ করতে পারবা, কোন গাড়ি তোমার এরকম স্লোপ দিয়ে উঠতে পারবে, আর কোন গাড়ির স্লোপ যদি এত ঢাল না বানাও তাহলে আর গাড়ি শেষ, গাড়ির ইঞ্জিন আর কাজ করবে না। তো এইখানেই তো হচ্ছে পার্থক্য, বুঝছো না? এই বন্যার মধ্যেও তো দেখা গেছে যে এই যে সেই ফেনীর একটা জায়গা থেকে মানে হুইল চেয়ারে বসা বৃদ্ধ এক মানুষ, তারে উদ্ধার করছে এক সপ্তাহ পরে, তারে রাইখা পরিবারের সব চলে গেছে। কারণ এখন বুঝছে যে তারে নিয়ে মানে মানুষ নিজে কোনো রকমে বুক পানিতে হাইটা হাইটা ইয়া করছে, এখন হুইল চেয়ারে বসে এই মানুষটারে নিয়ে তারা কিভাবে যাবে? তারা বুঝছে যে যেহেতু তাকে নিয়ে যাওয়া সম্ভব না, ঠিক আছে উনি পড়ে থাকুক, বৃদ্ধ মানুষ এমনিও কালকে হলেও যাওয়ার কথা, পরশু দিন হলেও মরার কথা, উনি এখানেই থাকুক, আমরা বরং তাড়াতাড়ি নিরাপদে বেগে যাই। বুঝছো না ঘটনা? তো এরকম তো আছে এই ঘটনা। শুধু বাইরের চেহারা দেখে বোঝা যায় যে কে আসলে আমাকে কতটুকু বহন করতে পারবে, দুর্যোগে কে কাছে থাকবে, বিপদের সময় কে আগলে রাখবে, এর চেহারা দেখে বোঝা যায় না। যাদের চেহারা দেখে বরং কিছু মনে হয় যে না এদের কিছু তাকত আছে, এরাই বোধহয় কাঁধে নিয়ে বহন করবে, তারা দেখা যাবে সবার আগে তারাই ফুট। হুজুরদের যদি শক্তি নাও থাকে, তারপরে হুজুরদের তো আল্লাহর ভয় আছে যে ইন্নালিল্লাহ, কবরে গিয়ে আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে তুই বউরে রেখা গেছিলি কই, তখন ওই মাইরের তো কোনো বিকল্প নেই। এই কারণে মরলে দরকার হলে এক লগেই মরে যাই, দুই বা এক লগেই মরি, কিন্তু তারপরেও রাইখা পালানো যাবে না। এইটা হচ্ছে বিষয়, লয়্যালটির ব্যাপার আছে। সো পারসেপশন, ইমপ্রেশন, ফিলিংস এগুলা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনে কাজ করে। সো ডিফারেন্সিয়েশন পজিশনিং এর ব্যাপারটা কি? এই যে দেখো, লাক্সারি, পারফরমেন্স, প্রাইস। এটা বোঝো কিনা দেখো, একটা হচ্ছে তোমার পারফরমেন্স, আরেকটা হচ্ছে লাক্সারি, আর এই হচ্ছে তোমার প্রাইসিং এর যে ব্যাপারটা। অবশ্যই যত তুমি লাক্সারির দিকে আসতে থাকবে প্রাইস বাড়তে থাকবে, এবং মানুষের কনসেন্ট্রেশন বা মানুষের এটা ডিপেন্ড করবে বিভিন্ন জিনিসের উপরে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ
এটা চেঞ্জ হবে না। চুজিং এ ডিফারেন্সিয়েশন এন্ড পজিশনিং স্ট্র্যাটেজি, এটা তো জাস্ট টোটাল মার্কেট সাইজ, মার্কেটের আসতেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের এই যে জায়গাটা থাকে, এইটার আন্ডারে এই যে জায়গাটা থাকে, এটাই হচ্ছে কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের। আমার কাছে মার্কেটিংটাই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব খুব মানে মার্কেটিংটা তুমি কতটুকু বুঝলা আর সেটা তুমি তোমার জীবনে কিভাবে অ্যাপ্লাই করলা, এইটাই আমার কাছে ইম্পর্টেন্ট। যে যেই চ্যাপ্টারটা পড়ানো হলো এই চ্যাপ্টারটার প্র্যাকটিক্যাল ফিল্ড এক্সাম্পল বা ফিল্ডে অ্যাকশন তুমি কিভাবে নিবা, কিভাবে বাস্তবায়ন করবা, এটাই জানা আমার জন্য ইম্পর্টেন্ট। শোনো, বিয়ে করায় দেওয়া তো এক মোমেন্টের ব্যাপার, জাস্ট করায় দিলাম হয়ে গেল, কবুল বললো হয়ে গেল, বাট খেলা তো তারপরে শুরু, আসল খেলা তো এর পরে। শোনো, এরপরে দেখা যাবে যে কোনটা আসল, কোনটা নকল, কোনটা জামাই হওয়ার যোগ্য আর কোনটা বউ হওয়ার অযোগ্য, এগুলো তো তারপরে বের হবে। ও একটু এক্সাইটেড তো। হ্যাঁ, এর মধ্যে গতকালকে আবার ডিফেন্স দেখছে, ঠিক আছে, তখন থেকেই তো ফাইনাল ডিফেন্স। ওকে, চুজিং এ ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন পজিশনিং স্ট্র্যাটেজিতে একটা হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, যে হ্যাঁ আপনি এই প্রোডাক্টে কি এই সুবিধা পাইতেছেন, এই প্রোডাক্টে এইটা আছে, এই প্রোডাক্টে এইটা পাইতেছেন, এটা এই বাকি যে এই দামের মধ্যে বাকি যা পাইতেছেন সব তো হচ্ছে 4G, কিন্তু আমি তো আপনাকে দিতেছি 5G প্রসেসর। এই দামের মধ্যে বাকি সব পাইতেছেন আপনি এই কোর, কিন্তু আমি আপনাকে দিতেছি অক্টা কোর। এই দামে আপনি সব পাইতেছেন এই প্রসেসর, আমি আপনাকে দিতেছি সেই প্রসেসর। এই যে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজিটা, পজিশনিং স্ট্র্যাটেজিটা, এটা হচ্ছে প্রোডাক্টের। সার্ভিসের ক্ষেত্রে কি, সে ফর এক্সাম্পল আজকে স্কয়ার হসপিটালে মানুষ যায়, বেড খালি পায় না, এরপরে গিয়ে স্কয়ার হসপিটালে জায়গা না পায় অন্য হসপিটালে যায়। আগে স্কয়ারে কেন যায়? ইভেন যার সামর্থ্য নেই তারপরেও স্কয়ারে সে কেন যায়? বিকজ অফ দ্য সার্ভিস। যে আলটিমেটলি ওইখানে একটা প্রেগনেন্ট মেয়েকে নিয়ে বা একজন অসুস্থ রোগীকে নিয়ে ওইখানে জাস্ট ভর্তি করাই দিলে ওইখানে অ্যাটেন্ডেন্ট যদি কেউ নাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই, 100% নিশ্চিন্ত যে এর ওষুধও আনাইতে হবে না, এর কি বলে টেস্টও আমার গিয়ে করাইতে হবে না, এর প্রত্যেকটা জিনিসের জন্য আমার দৌড়াদৌড়ি করা লাগবে না, এরকম না। কিন্তু একই জিনিস, একই ঘটনা যেহেতু স্কোয়ারে পায় নাই, ও ঢাকা মেডিকেলে গিয়ে ভর্তি করাইলো, ঘটনা কি? ও তো প্রত্যেক ঘন্টায় মানে ওরে ওইখানে স্ট্যান্ড বাই 2 জন থাকতে হবে, একবার এটা আনতে বলবে, একবার এটা আনতে বলবে, একবার এটা লাগবে, এটা লাগবে, স্ট্যান্ড বাই লোক থাকতেই হবে। এখন এটা ঢাকা মেডিকেলের দোষ না, কারণ ঢাকা মেডিকেল পাবলিক তোমার অলমোস্ট ফ্রি সার্ভিস দিতেছে, এই জায়গার সাথে ওই জায়গায় তুলনা করলে লাভ নেই। এই কারণে ওই জায়গায় তুমি এক এক দিন থাকতেছো, ওইখানে তোমার আইসিইউতে থাকলে এনআইসিইউতে থাকতেছো, তোমার বিল হইতেছে লাখ টাকার কাছাকাছি, আর এখানে তোমার বিল তুমি 1 মাস থাকলেও লাখ টাকা হবে কিনা সন্দেহ। দুইটার মধ্যে পার্থক্য আছে, তো সেই জিনিসটা বুঝতে হবে তো। সো এটা হচ্ছে সার্ভিস ডিফারেন্সিয়েশন। দেন চ্যানেল ডিফারেন্সিয়েশন, এটা কি? প্রত্যেকের যে চ্যানেল, প্রত্যেকের মার্কেটিং চ্যানেল আলাদা, প্রত্যেকের নেটওয়ার্কিং চ্যানেল আলাদা, প্রত্যেকের চ্যানেল আলাদা। মানে আজকে এখন ওই যে এক একজন তো এক এক চ্যানেলের বক্তা, এক একজন এক এক চ্যানেলের গায়িকা, এক একজন এক এক চ্যানেলের নায়িকা। যেমন মাহফুজুর রহমান, এটা কোন চ্যানেল? তাকে কি অন্য কোনো চ্যানেলে গান গাইতে দেখো? এমনকি দেখার কোনো চান্স আছে অদূর ভবিষ্যৎ? এইটাই হচ্ছে ব্যাপার। পিপল ডিফারেন্সিয়েশন, যে এই যে তোমাদের জন্য ফয়সাল স্যারের জন্য বরাদ্দ তোমরা। ইমেজ ডিফারেন্সিয়েশন, এই যে তোমাদের কাছে ফয়সাল স্যারের ইমেজ বনাম তোমাদের কাছে বাকি অন্যদের ইমেজ। আবার ইউনিভার্সিটির কাছে টেক্সটাইলের ইমেজ বনাম ইউনিভার্সিটির কাছে বাকিদের ইমেজ, সব কিছুই তো। ডিফারেন্স টু প্রমোট চুজিং দ্য রাইট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমি রাইট কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা চুজ করবো, যে সেটা ডিফারেন্স। সেক্ষেত্রে ক্ষেত্রে ডিফারেন্সের ব্যাপারগুলো কি? একটা হচ্ছে ইম্পর্টেন্স কতটুকু, মানে কাস্টমারের কাছে কোন ফিচারগুলো, কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন অ্যাড দাও, একটা বিলবোর্ড দাও, তুমি যখন একটা পোস্টার সাজাও, তুমি যখন ফেসবুকে একটা পোস্ট দাও, তুমি হাইলাইট করো কোনটাকে? ইভেন
আজকে সকালেও একটা রিক্রুটমেন্ট পোস্ট অ্যাপ্রুভ করছি। সো মানে যে কোনো ব্যাপারে যখন যে কোনো কিছু বলা হয়, তুমি কোন জিনিসটাকে হাইলাইট করবা, মানুষের অ্যাটেনশনটা ড্র করবা কি দিয়ে? এই যে হালাল সাবানের মার্কেটিং করছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, 100% হালাল সাবান, জানো না তোমরা? ইন্নালিল্লাহ। তোমরা কেউই তো এত কোচি না যে তোমাদের জন্ম হয়নি তখনও এমন কোনো কথা বলছি। হালাল সোপ থাক, কত সালে এটা জিজ্ঞেস করো না, আমার ব্রেনের উপর চাপ পড়ে। হ্যাঁ, অনেক অনেক, বিশেষ করে কোয়েশ্চেন ধরলে তো তোমাদের বয়স শুরুই হয়নি, তখনই ধরতে হয় যে তোমরা তখনও জন্মই নেই, আমি কোয়েশ্চেন কেন ধরি? তাহলে ইম্পর্টেন্ট, ডিস্টিংটিভ, সুপারিয়র, কমিউনিকেবল, প্রেমটিভ, অ্যাফোর্ডেবল, প্রফিটেবল, এই জায়গাগুলো জাস্ট ওই শব্দার্থ দেখলেই বুঝবা যেগুলো কী জিনিস। সো এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে রাইট কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ইউএসপি, যেটাকে আমরা বলি টাচ পয়েন্ট, যে এমন কি পয়েন্ট তুমি টাচ করবা যেই পয়েন্ট দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করবা, কোন পয়েন্টটা মানুষ খাবে, কোন পয়েন্টটা দিয়ে বললে মানুষ দৌড়ে চলে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে বাংলাদেশি ইসলামী ব্যাংকগুলো এত বেশি হয়েছে কে? ওই যে নামটা ইসলামী ব্যাংক ছিল, ইসলামিক বলা হয়েছে সেই কারণে। এবার কাজে থাক বা না থাক, তারপরেও কাজে আছে, বাট ওই যে ব্যাপারটা ঠিক একই রকম। হালাল সোপের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম ছিল। তার মানে বাকি আগের সব সোপ হারাম ছিল না, কিন্তু নামটা হালাল দিছে, তার মানে হালাল ফুড দিছে, তার মানে তুমি বিদেশে যাও, বিদেশে কোনো জায়গায় শুধু হালাল লেখা আছে, দ্যাটস ইট। তার মানে তুমি 1000 মাইল খুঁজে ওইটা নিয়েই তুমি যাবা, যে কারণ আমি ওই হালাল ফুডের খোঁজেই তো আসছি। প্রত্যেকটা জিনিস এরকম। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে যে ওভারঅল পজিশনিং স্ট্র্যাটেজি ভ্যালু প্রপোজিশনের ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের প্রাইস, আর একটা হচ্ছে বেনিফিটস। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা জানি বেনিফিটস বাড়তে থাকলে প্রাইস বাড়তে থাকে। এটা সবসময় নাও হইতে পারে, সবসময় নাও হইতে পারে। ব্যাপারটা এরকম না যে সবচেয়ে বেস্ট সার্ভিস যেখানে পাওয়া যায় সেইটাতেই কস্ট সবচেয়ে বেশি হয়। কারণ বাংলাদেশে তুমি যদি মেডিকেল ট্রিটমেন্টের কথাও চিন্তা করো, বাংলাদেশের বেস্ট মেডিকেল কোনটা? বাংলাদেশের বেস্ট মেডিকেল কোনটা? তোমরা কোয়েশ্চেনই বুঝো নাই। ট্রিটমেন্টের কথা যদি আমি চিন্তা করি যে সবচেয়ে ক্রিটিক্যাল রোগী, সেই ট্রিটমেন্টগুলোর জন্য সবাই রেফার করে দিবে কোথায়? ঢাকা মেডিকেলে। কেন? কারণ ওই রিস্কেও আমরা যাব না, আর এটা বেশি ক্রিটিক্যাল। এটা কুর্মিটোলা থেকেও রেফার, মানে অন্য সরকারিও রেফার করে দিবে এখানে, বেসরকারি তো রেফার করতে পারে না, কিন্তু বেসরকারিও যখনই অন্য কোনো কারণ দেখায় যে না এটা গুলি কেস, এটা সরকারি কেস, এটা এই কেস সেই কেস, এটা এখানে অ্যাডমিট করা যাবে না, রেফার করে দিবে ওইখানে। ইন্নালিল্লাহ, তোমাদের ওই 5 তারিখ পর্যন্ত কোনো রোগী কি কোনো বেসরকারিতে ভর্তি হতে পারছে নাকি? সব তো সরকারিতে গিয়ে ভর্তি করছে। তাহলে এই যে জায়গাটা, যে এই জিনিসটা, তাহলে যে শুধু যে খরচের সাথেই কোয়ালিটি সম্পর্ক, ব্যাপারটা এরকম না। কোয়ালিটির আলাদা কিছু মার্কস আছে, রিমার্কসের ব্যাপার আছে। সো এইখানে আমরা যেটা বলতেছি, বেনিফিটটা কি? বেনিফিটটা কি লেস, সেম, মোর? প্রাইসটা কি? মোর, সেম, লেস? সেখানে আমরা কি দিতেছি? তোমার প্রাইস যদি হয় লেস আর বেনিফিটও যদি হয় লেস, তার মানে এটা হচ্ছে লেস ফর লেস। মানে আমি একেবারে আরে আধা দিনের পরিচয়, তারপরে তোমার সাথে মেয়েটার ফুসুর হয়ে গেছে, তারপরে অনলাইনে বিয়ে শাদী সব শেষ হয়ে গেছে, বাস আধা দিনে আসছে, আধা দিনে চলে গেছে, শেষ, ডান, কেল্লা খতম। এরপর নাম্বার 2, তারপর নাম্বার 3, এভাবে সেঞ্চুরি করতে থাকো। যেভাবে সহজে আসবে সেভাবে চলে যাবে। আরেকটা হচ্ছে যে সেম বেনিফিট ফর লেস, যে এই পাশাপাশি দুইটা প্রোডাক্ট, এইটার দাম 16 টাকা, এইটার দাম 15 টাকা, কিন্তু বেনিফিট একই, তাহলে আমি 15 টাকারটাই কিনবো, আমার 16 টাকা 1 টাকা বেশি খরচ করার দরকার কি? এটা হচ্ছে সেম ফর লেস। আরেকটা হচ্ছে মোর ফর লেস, যে আমি বেনিফিট পাইতেছি কম কিন্তু স্পেন্ড করতেছি বেশি। বেনিফিট পাইতেছি কম কিন্তু স্পেন্ড করতেছি বেশি। কি এরকম উদাহরণ আসে মাথায়? হ্যাঁ, বলো বলো বলো। অনেক উদাহরণ আছে যে বেনিফিট কম অথচ আমার খরচ হচ্ছে অনেক বেশি, কস্টলি অনেক বেশি।
ওয়ান টাইম প্রোডাক্টের নাম শুনছো না তোমরা? ওয়ান টাইম প্রোডাক্ট সব কিছু কি ওয়ান টাইম প্রোডাক্টের মতো দাম? বুঝো নাই তোমরা কি ওয়ান টাইম থালা বাসনের কথা চিন্তা করছো? ইন্নালি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও। ফয়সাল স্যারের 2টা কোর্স পাইয়াও যদি খারাপ থাকো তাইলে তো জীবনে আর ভালো হওয়ার চান্স নেই, সব শেষ। আচ্ছা, সো এই যে তোমরা ইয়াদেরকে যে দেখো, বিশেষ করে শোবিজের, মিডিয়ার, এদের রেড কার্পেটের জন্য এরা সেই প্যারিসে যাক আর আইফা অ্যাওয়ার্ডসে যাক অথবা ইয়া অ্যাওয়ার্ডসে যাক, যে কোনো জায়গায় যাক, এমনকি অস্কার অ্যাওয়ার্ডসে যাক, রেড কার্পেট দিয়ে হাঁটুক, ওই প্রোগ্রামের জন্য ওরা যে ড্রেসটা বানাইছে সেই ড্রেসটা কয়দিন পরার জন্য বানাইছে? কয়বার পরার জন্য বানাইছে? ওই একবারের জন্য ও যে ড্রেসটা বানাইছে ওই ড্রেসটার দাম কত? ওই ড্রেসটার দাম দিয়ে তোমার বিয়ে আর খরচ হয়ে যাবে না? শুধু তোমার না, তোমার সহ তোমার 10 বন্ধুর বিয়ার খরচ হয়ে যাবে ওই একটা ড্রেসের দাম দিয়ে। কথা বুঝছো না? বুঝো নাই? তাহলে এইটা কি বেনিফিট অনেক বেশি, ইউটিলিটি অনেক কম? আমাদের কাছে বেনিফিট অনেক কম কিন্তু প্রাইস অনেক বেশি। কিন্তু এটার ইয়েস, ওই যে আলাদা তাদের কাছে ভ্যালু আছে দেখেই তো প্রোডাক্টটা আছে, তাদের কাছে ভ্যালু আছে দেখেই তো এই জিনিসটা আছে। আজকে তোমার হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশের মতো দেশে, তুমি যতই বলো বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশে হেলিকপ্টার সার্ভিস কীভাবে চলতেছে? তাহলে বাংলাদেশের মানুষ হেলিকপ্টার দিয়ে ওয়াজ মাহফিলে যেতেছে, হেলিকপ্টার দিয়ে বিয়ে করতে যেতেছে, হেলিকপ্টার দিয়ে বয়ান দিতে যেতেছে, হেলিকপ্টার দিয়ে রাজনৈতিক ব্যক্তি ইয়া করতে যেতেছে, সে উদ্বোধন করতে যেতেছে হেলিকপ্টার দিয়ে। আর কি চাও তুমি? কাস্টমার কি কম আছে নাকি এখানে? 2 দিন পরে তুমি শুনবা যে ওরা ডেটিং করতে গেছে হেলিকপ্টার দিয়ে। কি? হ্যাঁ 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 হ্যাঁ, আর কি করবা? তুমি সাইন দিলে তো বাড়ে না, আমি দিলেও বাড়বে না। এইটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এই যে নাম্বার 35, হ্যাঁ এরপরেই এই যে ওয়ার্নিং সাইন, এই যে দেখাই দিলাম, কমিউনিকেশন অ্যান্ড ডেলিভারিং দ্য কি। আচ্ছা, এই স্লাইডে এবার এই পুরো ক্লাসের সামারি বলবা, বলো বলো বলো। এই পুরো ক্লাসে আমরা যা ডিসকাস করলাম তার সামারি দাও এই স্লাইডের মাধ্যমে। তাহলে এবার বুঝো যে অলরেডি মনে করো এখানে যতগুলো মহিলা ছিল সবগুলোর মহিলা মাথা অলরেডি ডাউন, আর ছেলে যেগুলো ছিল সেগুলোর চোখ ডাউন, মানে সবগুলো মন থেকে দোয়া করতেছে যে স্যার থাক না স্যার, পরের স্লাইডটা দিয়ে আপনি শেষ করে দেন না, আর আমাদেরকে আটকানোর কি দরকার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝো শেষ ক্লাস কই বললাম, আরও তো তোমার 2টা ক্লাস বাকি। ও হ্যাঁ, এইটা তো শেষ ক্লাস। হ্যাঁ, এখন তাহলে ঘটনা যেটা, ঘটনা কি দাঁড়াইলো দেখো, ঘটনাটা দাঁড়াইলো এইটা যে তোমরা আসলে মার্কেটিং তোমাদের সাথে হচ্ছে না,
মানে তোমরা মার্কেটিং হয় তোমরা মার্কেটিং বুঝতেছো না, নাইলে মার্কেটিং শিখতেছো না, নাইলে মার্কেটিং তোমাদের সাথে যাচ্ছে না। কিছু কিছু পারে, সব পারে। মার্কেটিং তো কিছু কিছু পারার জিনিস না, এটা একটা জীবন ঘনিষ্ঠ জিনিস, বুঝছো না? মানে একজন তুমি যদি কাউকে বলো যে সে মানে তুমি বললা যে আমি এখন ব্যবসা করি, ব্যবসায়ী, মানে তুমি ব্যবসা করো মানে তো তুমি ব্যবসায়ী। এখন তুমি ব্যবসা করো, তুমি কিছু কিছু ব্যবসা বুঝো। ব্যবসা আমি আমার যে ব্যবসাটা, আমি যে ব্যবসাটা করতেছি, আমি ওই ব্যবসাটা এখন কিছু কিছু বুঝি। তুই কিছু কিছু বুঝে তো হবে না, আমার ব্যবসাটা তো আমার বুঝতে হবে, এবং আমার ব্যবসাটা আমার ভালোভাবেই বুঝতে হবে, কারণ নাইলে আমি কি ব্যবসা করব। এখন তুমি মার্কেটিং বুঝবা না, অথচ তুমি নিজেকে জেনজি বলবা, তুমি এই করবা সেই করবা, তুমি কত বড় স্বপ্ন দেখবা, এমনকি তুমি নিজের বিয়ে শাদীর ব্যাপারেও কত স্বপ্ন দেখবা, অথচ তুমি নিজের মার্কেটিং বুঝবা না। তুমি মার্কেটিং বুঝবা না, তুমি নিজের ইঞ্জিনিয়ারও তো ঠিক মতো বলতে পারবা না, কারণ তুমি মার্কেটিং বুঝো না। তুমি নিজের মার্কেটিংও তো করতে পারবা না, কারণ তুমি মার্কেটিং বুঝো না। তো কেমনে হবে? এটা তো জীবনের কোর্স। জীবন থেকে জীবন কেটে নিলে কি থাকে? ইকুয়ালস টু কি? জীবন মাইনাস জীবন ইকুয়ালস টু হোয়াট? নিরু, ইকুয়ালস টু হোয়াট? ও তুমি আবার ডাউন হয়ে গেছো? হ্যাঁ, মাথাটা উঠেছিল কেন তুমি? কেন, তোমার কি হয়েছে আজকে? তুমি কেন সকালের পর থেকে কেউ তোমাকে খেতে দেয়নি কেন? হ্যাঁ বুঝছি, ঠিক আছে। ও, তোমার এই টাইম টেবিলের ঝামেলা কবে শেষ হবে নিরু?